আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদাবাড়ি। আশা করছি আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন আপনারা। যদি স্পষ্টত শুনতে এবং দেখতে পেয়ে থাকেন কাইন্ডলি একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, সবাই কেমন আছেন? ঘটনা কি? অনেকে হাত তুলে রেখেছেন। জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। উম জি, সবকিছু মিলিয়ে ভালো চলছে। জি, শাহনাজ বলুন স্যার। শাহনাজ, তারপরে শাহাদাত শরীফ, আপনাদের হাতটাই প্রথমে আছে। স্যার, ওয়ালাইকুম আসসালাম শরীফ, কি অবস্থা স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, অনেকদিন পর আপনাকে দেখতেছি, মানে তাই? লাইভ দেখতেছি। আমি তো সবসময় আচ্ছা আচ্ছা। রেকর্ড ক্লাস করি, মানে লাইভ ক্লাস করা হয় না। আচ্ছা আচ্ছা। ঠিক আজকে আছে। কিন্তু এখন আসলাম আমি আপনার সাথে কথা বলার জন্য স্যার। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ শরীফ। কি স্যার, বল। কোথাও জয়েন্ট টয়েন্ট বা ওগুলো কিছু লাস্ট আপডেট আমি কিছু পাই নাই। আচ্ছা, আমার কাস্টমসেও হয়েছে, ট্যাক্সেও হয়েছে আর কি, দুই বিসিএস থেকে দুই জায়গায়। এখন কোন জায়গায় জয়েন করব এটা নিয়ে একটু কনফিউজড। বাট সম্ভবত কাস্টমসে প্রথমে জয়েন করব, তারপরে ওখানে যদি ভালো লাগে ট্যাক্সে করব না। আর যদি কাস্টমসে ভালো না লাগে তাহলে একটু ঘুরে দেখবো আর কি কেমন লাগে, বুঝতে পেরেছেন? জি স্যার। এই আর কি প্ল্যান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন না শাবনাজ? জি স্যার ভালো, আপনি ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, স্যার বলুন। আপনাদের সাফল্য দেখে খুব ইন্সপায়ার্ড। থ্যাংক খুব ইউ ভালো থ্যাংক ইউ। লাগলো। ওই যে আপনাদেরও এই সাফল্যটা একসময় আপনাদেরকেও বলে এই সাফল্যটা আপনার অর্জন করতে হবে, এবং খুব সহজ, আপনি চাইলেই পারবেন। স্যার, জাস্ট আমি একটা ফোকাস অন্য করুন। ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাচ্ছি। স্যার, যে যারা বিসিএস ক্যাডার হয় তাদের নোটস নিয়ে পড়লে নাকি অনেক হেল্পফুল হয়, আমার অনেক ফ্রেন্ডরাও পড়ে। স্যার আমি কি কোনোভাবে পেতে পারি আসলে আপনার থেকে? নোটসটা তো ওই রকম ভাবে প্লিজ আমাদের তো স্যার। অনেক আগের ছিল না ওই রকম। সত্যি কথা বলতে গেলে আপনি বিশ্বাস করবেন না, আমার কাছে না কোনো নোটস নাই। আমার কোনো নোটস এখন এই মুহূর্তে আমার কাছে নেই, কারণ আমি রিটার্ন দিয়েছি কবে? সর্বশেষ রিটার্ন যেটা দিয়েছি সেটা 1 বছর আগে। তো ওই রকম কোনো নোটস আমার কাছে নাই, বাট যদি আমরা স্ট্র্যাটেজি যেগুলো করে পড়েছি সেগুলো আমরা শেয়ার করতে পারি। আর রিটার্নের যে জায়গাটা আছে, রিটার্নের জায়গায় আসলে নোটস করার সময় থাকে না, কারণ রিটার্ন আপনার স্যার, 2-2.5 মাসের নোটস মধ্যে পুরো আমি সিলেবাসটা শেষ আমি তো করতে হয়। আমি আমার তো এবারেই ফার্স্ট, সেজন্য মানে চাচ্ছি একটু ভালো করে না প্রিপারেশন না, নেয়ার, বা ইনশাল্লাহ চেষ্টা করেন, চেষ্টা সিনিয়রদের করেন, থেকে একটু ইনশাল্লাহ হেল্প পাই। পারবেন। অবশ্যই চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। আর বাকিটা তো আমরা আছি। সাজেশনে নোটসের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাজেশন, যে স্যার কিভাবে পড়বো। কারণ ফ্রম নোওয়্যার আপনি ধরেন আমার নোটসটা আমি আমার মতো করে বোঝার টেকনিকে করেছি, কিন্তু আপনার যদি আপনি আমার নোটসটা নিয়ে পড়েন আপনার হয়তো অনেক কিছু বাকি থেকে যাবে এই জায়গার মধ্যে, কারণ আমি তো আমার জন্য করেছিলাম, তাই না? তো সেই জন্য হুম। ওই রকম যে নোটস গুলো আছে, আমার নোটসটা বেশি একটা ইয়ে লাগে না, কারণ আমি তো কারোর নোটস নিয়ে পড়ি নাই, আমি আমার নোটস আমি আমার নিজের তারপরে যে দিয়ে যারা পড়েছি। মানে ক্যাডার হয় তাদের পড়ার কোয়ালিটিটা কিন্তু অনেক হাই লেভেলের থাকে, তারা বুঝে কিভাবে পড়া লাগে, যেহেতু আমরা নিউ কামার। তো তাদের ফলো করলে দেখা যায় যে আমাদের একটু বেনিফিট পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, তা আমার অনেক অবশ্য ঠিক ফ্রেন্ডরাও বলেছেন। পড়ে। তা ঠিক বলেছেন, সমস্যা নেই, আমরা তো আছি, এক সময় না এক সময় আপনাদের ক্লাসের মধ্যে এই পড়েছি কিভাবে কি পড়েছি। এতটুকু জাস্ট আপাতত যেটা আপনার মাথায় রাখা প্রয়োজন সেটা হচ্ছে স্যাররা ঘুমানোর টাইম বাকি সারাক্ষণ যে টাইমটা আছে সেটা পড়েছে, এতটুকু মাথায় রাখেন। ঘুমানো খাওয়া দাওয়া ছাড়া আর কি বলে যে আর কোনো কিছুতে আমার সময় আসলে অন্য কোনো জায়গায় দিতে পারিনি আর স্যার, কি। আপনি তো অনেক পড়েছেন শুনেই মাথা ঘুরায়। আমার এবার বুঝেন পড়তে পড়তে কেমন লেগেছে, পড়তে পড়তে কি অবস্থা হয়েছিল। আহ কি বুঝি নাই? কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য কি করতে পারি স্যার? আমি বুঝতে পারি, আপনাদের মানে লাস্ট ক্লাসে তো মনে হয় আমি টেকনিকের কথা বলেছিলাম, ঘড়ির সেকেন্ডে কাটার দিকে তাকিয়ে থাকার কথা বলেছিলাম। ঘড়ির সেকেন্ডে পড়তে বসার আগে ঘড়ির সেকেন্ডের কাটার দিকে তাকিয়ে থাকবেন 2 মিনিট ধরে। সেকেন্ডের কাটা যে 120 সেকেন্ড যে ঘুরে, অ্যানালগ ঘড়ির কাটা যে ঘুরতে থাকে না সেকেন্ডের কাটা, সেই সেকেন্ডের কাটার দিকে এক পলক অপলক দৃষ্টিতে আপনি তাকিয়ে থাকবেন। তো অপলক দৃষ্টিতে যখন তাকিয়ে থাকবেন তখন আপনার ইয়ে করতে হবে, তখন আর কি আপনার অ্যাটেনশনটা ওই জায়গার মধ্যে চলে আসবে। এটা একটা টেকনিক আর কি, আপনি ট্রাই করে দেখতে পারেন, কাজে লাগবে আশা করছি। স্যার আরেকটা কথা ছিল, জি এটা বলুন। বলে চলে যাবো। স্যার সেটা হচ্ছে যারা 42 42 43 43 না, এত আগে না, যেমন আমরা তো 46, তো 45 বা 44-এ যারা প্যানিক ক্যাডার হয়েছে বা আমার পরিচিত, আমি কি তাদের থেকে হেল্প নিলে ভালো হবে, না নিজের মতো করে গুছিয়ে পড়লে হেল্প ভালো হবে? অবশ্যই, আইডিয়া নিবেন, হেল্প খুব একটা নিবেন না। বিসিএস ক্যাডাররা হেল্প করে না, সেলফিশ আছে তারা, হেল্প করতে চায় না। আমি দেখেছি, আমি যখন হয়েছিলাম আমার আশেপাশের এরকম আইডিয়া নিব।
খুব একটা বেশি হেল্পফুল ছিল না, সবাই সবাই খালি ভয় দেখাতো, আরে সিএস অনেক অনেক কঠিন জিনিস আর এরকম। এটাও ঠিক। তো বুঝতে পেরেছেন? তো সেই জন্য তারা কখনো তাদের পথটা আপনাকে বলে দিবে না, যদি না সে আপনার টিচার হয়। আপনার টিচার মানে একটা টিচারের যে স্টুডেন্টের প্রতি ইমোশন থাকে সেটা অন্য হিসেব, মানে সেটা হচ্ছে টিচার চায় স্টুডেন্ট তার থেকে এগিয়ে যাক। বাট এমনিতে যদি আপনার যে কোনো মানুষের কথা বলেন, মানে আপনাকে খুব একটা হেল্প করবে না। এক্সেপশন থাকতে পারে, বাট আমার বেলা আমি পাইনি। আমার বেলায় আসলে সত্য কথাটা বলার মতো খুব একটা মানুষ আমি পাইনি যে আসলে আমাকে মানে প্রপার গাইডটা করবে। ঠিক আছে। তানিয়া বলছেন মোটামুটি আজকে আমাদের শেষ ক্লাস, বিসিএস যে ভাবতেই খারাপ ক্লাসগুলো লাগছে। স্যার আচ্ছা হয়, আচ্ছা, আজকে কি আমাদের সাথে আপনার শেষ ক্লাস? মজা তো, আজকে তাহলে আমরা শেষ করে ফেলবো কোর্স। স্যার বিদ্যাবাড়িতে আমাদের বিসিএস এ যে ক্লাসগুলো হয় ওইগুলো ফলো করলে কি মানে হবে? আর বই থেকে কিছু যদি পড়ি এরকম ভাবে? অবশ্যই হবে, অবশ্যই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, স্যার থ্যাংক ইউ। তাহলে আমরা এখন একটু ক্লাসে চলে যাই। ঠিক আছে, অনেকেই হাত তুলে রেখেছেন স্যার, আমরা আবার ক্লাসের ফাঁকে একটা সময় আপনার মানে কথা বলে নিব। ঠিক আছে, তাহলে আজকের যে টপিকটা আছে, আজকের টপিকটা হচ্ছে মোটামুটি, না মন খারাপের কিছু না, আমি মরে টরে যাচ্ছি না। আপনারা যেহেতু আমার স্টুডেন্ট, সারা জীবনই আমি আছি আপনাদের সাথে, যদি বেঁচে থাকাকালীন সময় হয়। সেক্ষেত্রে আমরা আজকের ক্লাসের মধ্যে চলে যাই। আজকে আমরা পড়বো লিটারেচার। এবং বলে রাখা ভালো যে আমার এই একটা লেকচার, মানে আজকের যে লেকচার আছে, এই একটা লেকচার থেকে প্রাইমারি প্রথম ধাপে কোয়েশ্চেন কমন পড়েছিল। তো লিটারেচার নিয়ে স্টুডেন্টরা মোটামুটি অনেকটা ধোঁয়াশার মধ্যে পড়ে যায়, কি পড়বো কি পড়বো না, এই জাতীয় কনফিউশনে পড়ে যায়। সেক্ষেত্রে লিটারেচার নিয়ে আমরা খুব একটা টেনশন করব না। আমি আমি যদি বলি যে আমার লেকচারটা আপনি যদি মোটামুটি একটু ইয়ে করে দেখেন আর কি, মোটামুটি সে জায়গা থেকে আশা করছি যে কমন পড়ার একটা চান্স থাকতে পারে। বাট খুব একটা বেশি আমি ওইভাবে গ্যারান্টি দিয়ে বলছি না, কারণ গ্যারান্টি দিয়ে বললে জিনিসটা অন্যরকম হয়ে যায়। সো লিটারেচারের যে ব্যাপারটা আছে এটাকে মোটামুটি একটু স্মার্টলি আমরা হ্যান্ডেল করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আজকের আজকের যে লিটারেচার আছে, আজকের আপনারা কিন্তু ফেমাস হয়ে যাবেন। রফিক স্যার মাত্র আপনাদেরকে খুব সম্ভবত ফেসবুক পেজে দেখাচ্ছে। রফিক স্যার ক্যামেরা অন করে যারা যারা ক্লাস করছেন তাদেরকে দেখা যাচ্ছে, আপনার আমাদের ফেসবুক পেজে এখন কিন্তু সবাইকে দেখা যাচ্ছে। যারা ক্যামেরা অন করেনি তারা অন করে ফেলতে পারেন, এক জীবনে একটাই সুযোগ, সবাই চিনে ফেলবে আপনাদেরকে। বুঝতে পেরেছেন? এখন আমাদের স্টুডেন্ট আছে 142 জন পার্টিসিপেন্ট। এটা হচ্ছে মেঘনা, মানে সেকেন্ড ব্যাচের, আজকে ওদের লাস্ট ক্লাস। না না, মানে যমুনা আর কি, যমুনা। হ্যাঁ হ্যাঁ, আজকে লিটারেচার দিয়ে মানে শেষের দিকে গুছিয়ে নিয়ে আসছি আর কি আমরা সবাই। তাহলে আমরা এবার ক্লাসের মধ্যে চলে যাই। আপনারা ফেমাস হয়ে গিয়েছেন, এবার আপনাদের সবাই বলবে এই তুমি বিদ্যাবাড়িতে পড়ালেখা করো, কি মজা, তাই না? তাহলে আসেন এবার আমরা একটু লিটারেচার পড়ে ফেলি। তো লিটারেচার যে ব্যাপারটা আছে, এখন আমি যদি আপনাদেরকে নোট করার সুযোগ দিই ক্লাসের মধ্যে, মোটামুটি সময় লাগবে। আমি লিটারেচারটা একটা টেকনিক, মানে প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা পার্টি আপনাদেরকে একটু টেকনিক দিয়ে পড়ানোর চেষ্টা করব, যাতে করে আপনার মনে থাকে। কারণ লিটারেচারটা মুখস্থ কি, বাংলা লিটারেচার থেকে ইংরেজি লিটারেচার কিন্তু সহজ, অনেকটাই সহজ। কারণ বাংলা লিটারেচার আপনি দেখা যায় যে গদ্য, কি বলে, পদ্য, গদ্য, তারপরে কি কবিতা, তারপরে কি আরো যে গল্প, হাবি জাবি দুনিয়া সব কিছু আছে, দুনিয়া সব কিছু আছে এই বাংলা লিটারেচারের মধ্যে। কিন্তু ইংরেজি লিটারেচারের মধ্যে, ইংরেজি লিটারেচারের মধ্যে শুধু কিন্তু পদ্য গদ্য এসব নিয়ে খুব একটা ঝামেলা করে না, কারণ আমরা তো এমনিতেই ইংরেজিতে, মানে ইংরেজি সাহিত্য তো আর আমাদের না। তো এখান থেকে মোটামুটি বেসিক কিছু জায়গা আছে যে জায়গা থেকে সচরাচর প্রশ্ন এসে থাকে। সেই জায়গাগুলো কি? সেই জায়গাগুলো হচ্ছে শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, কিছু বিখ্যাত গ্রন্থ আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আলফ্রেড টেনিসন, তারপরে আপনার কিছু লিটারারি টার্ম আছে যেগুলো থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে, এই জাতীয় জায়গাগুলো। এবং মাঝে মধ্যে লিটারারি কিছু পিরিয়ড আছে, যে পিরিয়ড গুলো আমি গুরুত্ব দিয়ে, মানে আপনার টেকনিক দিয়ে বোঝাবো। এবং আমি টেকনিকটা লেখার পাশে, মানে যেটা আমরা পড়াচ্ছি সেটার পাশে আমি কোনো একটা হিন্ট দিয়ে রাখবো। সেই হিন্টটা এখন আপনারা স্ক্রিনশট তুলে নেবেন, পরবর্তীতে ক্লাসটা শেষ হলে সেটাকে সুন্দর করে খাতায় নোট করে নেবেন। এবং অবশ্যই আমি যে হিন্টটা দিয়ে দিব সেই হিন্টটা যেন আপনার খাতার মধ্যে লেখা থাকে। একবার যে আপনি খাতায় তুলবেন, আপনার লিটারেচারটা ইনশাল্লাহ হয়ে যাবে। খুব একটা মানে ইয়ে হবে না, মানে খুব একটা কঠিন হবে না। লবকুশ বলছে স্যার এটা কি বিসিএস কাভার হবে? বিসিএস কাভার, বিসিএস এ এই একটা লেকচার থেকে বিসিএস এ 15 মার্কসের মধ্যে মিনিমাম 5 পাবেন, মিনিমাম 5 এই একটা লেকচারে। কিন্তু এটা কিন্তু শেষ না, আরো অনেক কিছু পড়তে হয়, বিসিএস এর জন্য অনেক কিছু পড়তে হয়। ঠিক আছে, তাহলে যদি আমরা বলি এই আজকের যে ইংরেজি লিটারেচার, সেই জায়গার মধ্যে প্রথমে আমরা যদি বলি এইজেস অ্যান্ড পিরিয়ড,
যেখান থেকে সাধারণত প্রশ্ন আসে। হ্যাঁ, কমেন্ট দেখা যাচ্ছে তো ফারজানা ববি, আপনার কমেন্ট দেখা যাচ্ছে, এই যে কমেন্ট দেখতে পাচ্ছি। তাহলে যদি আমরা বলি যে লিটারেচারের এইজেস অ্যান্ড পিরিয়ড নিয়ে, প্রথম পিরিয়ডটাই যদি আমরা বলি বিভিন্ন যুগ ভাগ, লিটারেচারের বিভিন্ন যুগের বিভিন্ন সময়গুলো, যেমন আমরা কি জানি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত, সুনীতি কুমার, তারপরে কি শহীদুল্লাহ, এই যে ওনাদের মতে যে একটা সাহিত্য, এরকমই আর কি, মানে লিটারেচারেও বিভিন্ন সাহিত্যিকদের মতে না, বিভিন্ন পিরিয়ড বিভিন্ন একটা সময়কে ডিফাইন করে। এবং মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে যে ইংলিশের যে ওল্ড ইংলিশ পিরিয়ড সেটা কত সাল থেকে কত সালের মধ্যে ছিল, এইভাবেই কিন্তু প্রশ্ন আসে। মাঝে মধ্যে আসে রোমান্টিক পিরিয়ড কত সাল থেকে কত কত সাল। আমি যখন একটা একটা করে পড়াবো, সব থেকে গুরুত্বপূর্ণ গুলো কি আমি স্টার মার্ক দিয়ে রাখবো এবং পাশে সেটা টেকনিকও বলে রাখবো। প্রথমেই যদি বলেন অ্যাংলো স্যাংশন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ড, সেটা হচ্ছে 450 থেকে 1066। পুরোটা এভাবে মনে রাখার দরকার নেই, আমি বলবো আপনি একটা মার্জিন মনে রাখেন, যে 66 পর্যন্ত যে আছে, 1066 পর্যন্ত যে আছে সেটাই মনে রাখেন, কারণ অপশনে একটাই থাকবে 66 সহ, বাকি সবগুলো অন্য কিছুই থাকবে। একটা মার্জিন জাস্ট মনে রাখবেন যে 450 থেকে 1066 পর্যন্ত, সেক্ষেত্রে ওল্ড ইংলিশ পিরিয়ড হয়ে যায় 450 থেকে 1066। এখন যদি বলেন স্যার মনে রাখবো কিভাবে, এই 1966 সালে কি হয়েছিল আমাদের, 1966 সালে কি হয়েছিল, 6 দফা দাবি হয়েছিল না? তাহলে 6 দফা যেহেতু 1966 সালে, সেটা কি পুরনো একটা কাজ ছিল না? 6 দফা জিনিসটা কি পুরনো না? আমাদের বাঙালিদের বাঁচার দাবি, 6 দফা দিয়েই তো বাঙালিদের আর কি কি বলে যে সবকিছু শুরু হয়। সেক্ষেত্রে 6 দফা যেহেতু একটা পুরনো জিনিস, তাহলে এই 1066 সালে যে কাজটা হয়েছে সেটা কিন্তু একটা পুরনো জিনিসের কাজের কথাই বলা হচ্ছে। সেক্ষেত্রে এই 1066 মানে পুরনো 6 দফা, পুরনো 6 দফা, পুরনো 6 দফার কথা যদি আপনি বলেন, সেটা হচ্ছে 1066 সালে। 1066 সালে 6 দফা, মানে আমরা যেহেতু জানি যে 1966 সালে 6 দফা হয়, সেক্ষেত্রে 66কে মনে রাখলেই সেটা পুরনো একটা জিনিস মাথায় রাখলে হয়ে যায়। মিডল ইংলিশ পিরিয়ড 1066 থেকে 1500, মনে রাখবেন কিভাবে, 2000-এর মাঝখানে, মানে 1000 থেকে 2000-এর মাঝখানে কত থাকে, 1500 না? 1000 এবং 2000-এর মাঝখানের যে সংখ্যাটা সেটা কত থাকে, 1500। তাহলে মিডলে গিয়ে 1500 পড়ছে, যেহেতু মিডল ইংলিশ পিরিয়ড হয়ে যাচ্ছে কি 1500, কারণ এটাকে মনে রাখবেন কিভাবে, 1500 হচ্ছে মাঝখানে, মাঝখানে। এবং রেনেসান্স পিরিয়ড, রেনেসা যুগ যাকে বলা হয়, রেনেসান্স পিরিয়ড বা রেনেসা যুগ যাকে বলা হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 1500 থেকে 1600 পর্যন্ত সালকে বলা হয় রেনেসা যুগ। এবং এটাকে যদি মনে রাখতে চান, রেনেসা যুগ, রেনেসা মানে কি, রেনেসা কথাটার অর্থ কি, বিপ্লব না? রেনেসা কথাটার অর্থ কি, বিপ্লব। তাহলে যেই ভদ্রলোক 100 বছর বেঁচেছে, তার থেকে বড় বিজয়ী আমি আপনি? 100 বছর যে বেঁচেছে তার থেকে বড় বিজয়ী কে আছে দুনিয়াতে? কেউ নাই কিন্তু, মানে অনেক অনেক দিন বেঁচেছে, তারা আসলে হায়াত আল্লাহ দিয়েছে সেইভাবে। তাহলে রেনেসান্স পিরিয়ড হচ্ছে 1500 থেকে 1600 সাল পর্যন্ত, যেখানে বলা যায় 100 বছর, 100 বছরে রেনেসা। রেনেসার অর্থ কি জানেন? রেনেসা অর্থ হচ্ছে বিজয়, রেনেসার অর্থ হচ্ছে বিজয়। সেক্ষেত্রে 100 বছরের রেনেসা যদি আপনি মনে রাখতে চান, সেক্ষেত্রে 1500 থেকে 1600 সাল, জাস্ট একটা রাউন্ড ফিগার আসবে, এতটুকু মাথায় রাখলেই হবে। প্রিপারেশন ফর দ্য রেনেসান্স 1500 থেকে 1558, খুব একটা গুরুত্বপূর্ণ না। 1500 থেকে 1558 খুব একটা গুরুত্বপূর্ণ না। তারপরে যদি বলি এলিজাবেথান পিরিয়ড, গুরুত্বপূর্ণ, এলিজাবেথান পিরিয়ডটা গুরুত্বপূর্ণ। এবং এটাকে মনে রাখতে পারি কিভাবে, এলিজাবেথ, কুইন এলিজাবেথ, তার নামটা শুনলে কি আপনার কাছে খুব ইয়াং মানুষের নাম মনে হয় নাকি বুড়ো মানুষের নাম মনে হয়? কুইন এলিজাবেথ কি একটু বুড়ো মানুষ না? একটু বুড়ো বয়স্ক মানুষ কুইন এলিজাবেথ, তিনি মারা গিয়েছেন। তো সেক্ষেত্রে কুইন এলিজাবেথের বয়স 58 থেকে 103-এর মধ্যে হবে, তাই তো? রানী এলিজাবেথের যে বয়স আছে সেটা 58 থেকে 103 বা 1603 পর্যন্ত, অর্থাৎ 1558 থেকে 1603, কারণ রানী এলিজাবেথ বা কুইন এলিজাবেথ হচ্ছে বৃদ্ধ মহিলা। তাহলে আমি যদি বলি যে বৃদ্ধ মহিলার বয়স 58 থেকে 103, এই যে 1558 থেকে 1603। এবং তারপরে যদি আমি বলি জ্যাকোবিয়ান পিরিয়ড, জ্যাকব,
জ্যাকব নামটা শুনলে কি আপনার একটা ইয়াং ছেলের নাম মনে হয় না জ্যাকব? কার দাদার নাম আছে জ্যাকব? আপনার আমার কারো দাদার নাম আছে জ্যাকব? বয়স্ক লোকদের নাম কিন্তু জ্যাকব থাকে না সাধারণত। একটা ইয়াং বাচ্চাদের, অন্য কালচারের কথা বলছি না, আমাদের কালচারের কথা বলছি, সাধারণত এই জ্যাকব কথাটা শুনলে আমরা একটা ইয়াং মানুষের কথা মনে করি, যে জ্যাকব যেহেতু তার নাম, সে মনে হয় খুব একটা ইয়াং ছেলে। সেক্ষেত্রে জ্যাকবিয়ান পিরিয়ড যখন বলছে সেটা 1603 থেকে 1625 পর্যন্ত হয়ে যায়। তাহলে এটাকে মনে রাখবো কি, জ্যাকব 25 বছরের বয়স্ক, 25 বছরের বয়স্ক, বা 25 বছর বয়স, বা জ্যাকবের বয়স 25 বছর। জ্যাকব 25 বছর বয়স্ক। তারপরে যদি বলি ক্যারোলিন এইজ খুব একটা গুরুত্বপূর্ণ না, 1625 থেকে 1649 খুব একটা গুরুত্বপূর্ণ না। তারপরে যদি আমি বলি কমনওয়েলথ, কমনওয়েলথটা মোটামুটি গুরুত্বপূর্ণ। 1649 থেকে 1660। এবং এটাকে যদি মনে রাখতে চান, মনে রাখতে গেলে একটা জিনিস আপনি বলতে পারেন যে 1649 থেকে সবাই কমন করতে চায় যে 66, যে 1660 দুটো 6 আছে না, দেখছেন 66 1660। তো দুটো 6 যখন একটা সেন্টেন্স, একটা অক্ষর, একটা সংখ্যার মধ্যে আপনি দেখছেন, তার মানে কি একটা কমন নেওয়া যায় না? একটা কমন নেওয়া যায় তো। তাহলে একটা কমন নেয়ার জন্যই দুটো 6 এখানে চলে এসেছে 1660। সেক্ষেত্রে কমনওয়েলথ পিরিয়ড হয়ে যাবে যেই জায়গা থেকে কমন নেওয়া যাবে, অর্থাৎ 1649 থেকে 1660। এখন যদি আমি বলি যে স্যার আপনি আমাদেরকে টেকনিক তো একটা জায়গা দিয়ে শেখাচ্ছেন, আমি আপনাদেরকে টেকনিক একটা সাল দিয়ে শেখাচ্ছি, কারণ পরীক্ষার মধ্যে এই একটা সাল ধরলে আপনি দুটো সাল পারবেন, কারণ একই সাথে দেয়া থাকবে যে এত থেকে এত। ঠিক আছে, একটা সাল যদি আপনার খেয়াল করে, কারণ এভাবে কনফিউজিং দিয়ে দেয়া সম্ভব না, একটা সাল দিল আরেকটা সাল দিল না, সম্ভবই না। আপনি একটা সাল জাস্ট ওই, মানে ওই এইজের সাথে একটা সাল যদি আপনি মাথায় রাখেন, দ্যাট উইল বি ইনাফ ফর ইউ, আপনি সেটাকে ইজিলি ধরে ফেলতে পারবেন। এবং তারপরে যদি বলি কমনওয়েলথ, কমনওয়েলথ কি 6 কে কমন নেওয়া যায়, তাই তো? 6 কে কমন নেওয়া যায়, কমন নেয়া যায়, দুটো থাকলে তার মধ্যে থেকে একটাকে কমন নেওয়া যায়, তাই তো? তাহলে যখন আপনি বলেন যে ইয়ের কমনওয়েলথ হচ্ছে 1649 থেকে 1660, এবং পুরিতান পিরিয়ড 1620 থেকে 1660। পুরীর দাম আগে ছিল 2 টাকা, এখন হয়ে গেছে 6 টাকা। পুরীর দাম আগে ছিল 2 টাকা, এখন হয়ে গিয়েছে 6 টাকা। যদিও আপনি বলবেন স্যার 2 টাকা থেকে তো 5 টাকা হয়েছে, ধরেন না মনে রাখার সুবিধার্থে আরেক 1 টাকা বাড়িয়ে নিলাম। পুরীর দাম আগে ছিল 2 টাকা, এখন হয়ে গিয়েছে 6 টাকা, ঝামেলা শেষ। তাহলে এই জিনিসগুলো কত কষ্ট করে মুখস্থ করতে পারতাম, কিন্তু আমি যখন 10 মিনিট আপনাদেরকে মোটামুটি জিনিসটাকে হালকা করে দিলাম, এবার যদি আপনাকে আমি হঠাৎ করে জিজ্ঞাসা করি যে বলেন তো এই সালটা কখন, তখন আপনি খুব সহজে কিন্তু একটা সালকে আপনি মনে বলে দিতে পারবেন যে স্যার এটা তো এটা বলেছিলাম, তাহলে এটা এই সাল। তাহলে এটা দিয়ে যদি আপনি বলে মনে রাখতে চান, সেটা হচ্ছে পুরীর দাম, পুরীর দাম দিয়ে মনে রাখবেন। পুরীর দাম, এই পুরি কিন্তু আমি খাবারের পুরীর কথা বলছি, হ্যাঁ, পুরি খাবারের পুরি। তাহলে এটা হয়েছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন। হয়েছে, গুড। এই ব্যাটারি লো, একটু সময়, একটু সময় দিবেন। তাবাসসুম বলছেন সিলেটের মেয়েদেরকে পুরি বলে, তাই? এই জন্যই তো আমি ভালো করে আপনাদেরকে আবার ক্লিয়ার করলাম যে আমি কিন্তু পুরি বলতে খাবারের পুরির কথা বলছি, অন্য কিছু না। নুরুল আজিমের ওখানে পুরি নাকি 6 টাকা, বাহ। লাস্টেরটা বলেছিলাম পুরির দাম আগে ছিল 2 টাকা, এখন হয়ে গিয়েছে 6 টাকা, তাই তো? তাহলে যদি আমি বলি পুরির দাম আগে ছিল 2 টাকা, এখন হচ্ছে 6 টাকা, এটা গেল আমাদের। তারপরের পেজটা, এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে তো, না? স্ক্রিনশট নেওয়া হয়েছে, আচ্ছা। মিডল এজটা হচ্ছে 1500 সাল, 2000-এর মাঝখানে, 2000-এর মাঝখানের যে সালটা আছে, 1000 থেকে 2000-এর মাঝখানের যে সালটা আছে সেটা 1500, সেই জন্য মিডলটা হয়ে যায় 1500।
আচ্ছা, এরপরে যদি যাই, সেটা কি ক্লাসিক্যাল পিরিয়ড, খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, বাট তাও আমরা করি ক্লাসিক্যাল পিরিয়ড। ক্লাসিক্যাল পিরিয়ডটা কি, নিও ক্লাসিক্যাল পিরিয়ড যখন বলছে, দেখেন তো 1660 থেকে 1798, বাকি সব বাদ দেন, 60 থেকে 98 বছর বয়স্ক যে মানুষ যারা আছে, একটু বৃদ্ধ মানুষ যারা আছে, তাই না? তাহলে আপনি একটু বৃদ্ধ মানুষ যারা আছে তারা কিন্তু সাধারণত ক্লাসিক্যাল মিউজিক শুনতে পছন্দ করে। আমি করিনি, কি করছি? তাহলে যদি আপনি বলেন এটা এটা কি জ্বালিয়ে রাখতে পারবেন, জ্বালিয়ে রাখতে রাখুন, সমস্যা নেই, একটা সাইড থেকে তো অন্ধকার লাগছে মনে হয়। তাহলে আমরা যদি বলি এই যে 1660 থেকে 1798, মানে 60 থেকে 98 বছর বয়সে আপনি কিন্তু আর মানে অন্য কোনো গান, হিপ হপ গান, র‍্যাপ গান এসব শুনতে আপনার ভালো লাগবে না। তখন আপনি কি শুনবেন জানেন? তুমি যে আমার কবিতা, শুয়ে শুয়ে এই গান শুনবেন, ঠিক আছে? তাহলে ক্লাসিক্যাল মিউজিক মানুষ শুনে 60 থেকে 98 বছর বয়সে, তাহলে বয়স্ক মানুষ ক্লাসিক্যাল গান শোনে। বয়স্ক মানুষ ক্লাসিক্যাল গান শোনে, ক্লাসিক্যাল গান শোনে। এরপরে যদি যাই রেস্টোরেশন পিরিয়ড, 1660 থেকে 1700 পর্যন্ত, মানুষ রেস্ট করে কিভাবে? যখন একটা মাইলস্টোনে যায়, যে আমি এখন 100 করে ফেলেছি, একটু রেস্ট করি, তাই না? তাহলে 1660 থেকে 1700 যখন রাউন্ড ফিগারে চলে আসে, তখন সে বলে আমি একটু রেস্ট নিয়ে নেই এবার। তাহলে রেস্টোরেশন পিরিয়ড হচ্ছে 1660 থেকে 1700, 100 বছরের পরে রেস্ট, বা মাইলস্টোনে গিয়ে রেস্ট, মাইলস্টোনে গিয়ে রেস্ট। অগাস্টিয়ান এজ 1700 থেকে 1745, মনে রাখবো কিভাবে? যদি বলি 1700 থেকে 1745, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ শিমু। তাহলে 1700 থেকে 1745 যদি আমরা বলি, সেটা কি অগাস্টিয়ান এজ, এবং মনে রাখতে পারি কিভাবে? অগাস্ট বা আগস্ট যে মাসটি আছে, সেই মাসটি মানে কখন? বছরের মাঝখানে না, বছরের মাঝামাঝি সময়ে না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, যদিও মাঝামাঝি থেকে একটু পরে, কিন্তু অগাস্টিয়ান এজটা মাঝামাঝি সময়। তাহলে 1700 থেকে 1745 মানে মাঝামাঝি একটা সময় গিয়ে অগাস্টিয়ান এজটা হয়ে যায়। সেক্ষেত্রে 1700 থেকে 1745 পর্যন্ত যে সময়টা আছে, সেটাকে বলা যায় অগাস্টিয়ান এজ। এবং এইজ অফ সেন্সিবিলিটি, তাহলে বছরের মাঝামাঝি সময়, বছরের মাঝামাঝি সময়, মাঝামাঝি সময়, সেটা হয়ে যায় অগাস্টিয়ান এজ, তাই তো? এবং এইজ অফ সেন্সিবিলিটি, যেটাকে বলা হয় 1745 থেকে 1798 পর্যন্ত, 45 বছর বয়সের পরে মানুষ যত বুড়ো হতে থাকে, তখন কিন্তু তাদের সেন্স বেশি কাজ করতে থাকে। এখন মনে করেন আপনি বলছেন যে তুমি না খেলে আমি খাবো না, এ জাতীয় কথাগুলো আপনি বলতে পারেন, কারণ এখন আপনি ইয়াং আছেন। 45 বছর যখন বয়স হয়ে যাবে, তখন বলবেন যে তুমি খাওয়ার না খাওয়া আমি খেয়ে ফেলি, কারণ আমার সুস্থতাটা ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে তখন আপনার সেন্সটা বেশি কাজ করে, অর্থাৎ এইজ অফ সেন্সিবিলিটি হয়ে যায় কি 45 থেকে 98 বছর। সেক্ষেত্রে বয়স্ক বছরগুলো যদি আপনি বলেন, বয়স্ক মানুষ কিন্তু সেন্সিবল হয়। সেক্ষেত্রে 45 থেকে 98 পর্যন্ত কি বয়স্ক মানুষ, যদি আপনি মনে রাখতে পারেন, এটাকে আপনি বলতে পারেন বয়স্ক মানুষ, বয়স্ক মানুষ সেন্সিবল হয়। তাহলে এটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন স্যার, এইগুলো আগে মনে রাখতে পারতাম না, এবার পারবেন আশা করছি। এবার তো পারছেন, তাই না? মাশাআল্লাহ। আর আজকে বছরের শেষ দিন, আর আজকে আপনারও শেষ ক্লাস। আচ্ছা, তামান্না সুলতানা, হ্যাঁ আসলেই তো খেয়াল করলাম না, তো আজকে আপনাদের সাথে আমার শেষ ক্লাস হয়ে যাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, তো মিস করবো আপনাদেরকে, অনেকের সাথে হয়তো বা আজকে লাস্ট ক্লাস হয়ে যাচ্ছে, কেউ কেউ আছেন আমাদের অন্যান্য ব্যাচে। তাহলে এর পরের জায়গাটায় যদি যাই, রোমান্টিক পিরিয়ড সব থেকে গুরুত্বপূর্ণ, জানেন? যারা প্রশ্ন করে তারা এত দুষ্ট, রোমান্টিক পিরিয়ডটা খুব দেয়, খুবই দেয় রোমান্টিক পিরিয়ডটা, এবং তাদের এই দুষ্টুমি আমরা খুব টেকনিক্যালি হ্যান্ডেল করার চেষ্টা করব। কিভাবে জানেন? আসেন দেখি। একটা মানুষ রোমান্টিক থাকে কত বছর বয়স পর্যন্ত? আমি তো সারা জীবনই থাকবো, কিন্তু তাও সাধারণত কিন্তু 32 বছর বয়স পর্যন্ত মানুষ থাকে, তাই না? এরপর একটু বুড়ো হয়ে যাওয়ার শুরু হয় মানুষের, যে না আর কত, এখন তো বুড়ো হয়ে গিয়েছি, বা এই জাতীয় কথাগুলো। সেক্ষেত্রে 1798 থেকে 1832 যে সময়টা আছে, মানে 32 বছর বয়স,
32 বছর বয়স পর্যন্ত একটা মানুষ রোমান্টিক থাকে, তাহলে 32 বছরে রোমান্টিক। 32 বছরে রোমান্টিক, 32 বছরে রোমান্টিক হয়ে যায়, তাই তো? এরপরে যদি আমি বলি ভিক্টোরিয়ান পিরিয়ড, ভিক্টোরিটা সাধারণত 100 করার পরেই হয়। কেউ 100 করার আগে ভিক্টোরি বলে? যখন 100 ক্রস করে, 1832 থেকে 1901, যখন 100 করার পরে, 100টা যখন করে ফেলে, তখন 100 করে ফেলার পরেই কিন্তু একটা মানুষ ভিক্টোরি অর্জন করে। সেক্ষেত্রে ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে 1832 থেকে 1901, এবং এটাকে বলা যায় কি 100 বছরে, 100 বছরে বিজয় অর্জিত, বিজয় অর্জিত। আচ্ছা, মজার কাহিনী। পলি, আপনাদের সাথে তো খুব সম্ভবত আমার যেদিন রেজাল্ট হয়েছিল সেদিন, মানে 41-এর রেজাল্টের দিন আপনাদের সাথে ক্লাস হয়েছিল না? 1 মাসের মধ্যে দুটো রেজাল্ট এসে পড়লো না? দেখেন মানুষের ভাগ্য দেখেন। 1 মাস আগেও কিন্তু আমি জানতাম না আমি কোথায় যাব বা কি করব, বা থাকে না যে ওইরকম, মানে বিসিএস এর রেজাল্ট আসতো, মানে আসতে হয়তো বা দেরি করছিল। 1 মাসের মধ্যে এখন আমার হাতে দুটো আছে, আমি অপশন এখন চিন্তা করছি যে কোনটার মধ্যে যাবে, এবং হঠাৎ করে মনে পড়লো যে আজকে আপনাদের সাথে শেষ ক্লাস তো, আপনারা আমার মেমোরির সাথেও আছেন। কোন একটা ব্যাচে মনে হয়, ওইটা মনে হয় জব সলিউশনের ব্যাচে ছিল, যে হঠাৎ করে আমার ওই তখনই রেজাল্ট এসছে, তারপরে আর কি আপনাদের সাথে ক্লাস করাচ্ছিলাম, তখন আপনারা বলছিলেন যে স্যার আপনি যে আজকে ক্লাস করাচ্ছেন পরে, আমি বললাম যে না, আমার তো ক্লাসের আজকে স্কেডিউল যেহেতু দেয়া, সেজন্য করালাম। হ্যাঁ, আপনাদের সাথে অনেকের সাথেই কিন্তু তখন ক্লাস হচ্ছিল। এই যে দেখেন মানুষের লাইফ, এই জন্য জাস্ট আপনি আপনার কাজটা করে যান, লাইফটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়। ক্লাসগুলো বলতে আপাতত আরো 2 মাস আমি আছি, ইনশাল্লাহ 2-3 মাসের মতো আছি, তখন এতদিন ইনশাল্লাহ কন্টিনিউ করব। এবার আসি মডার্ন পিরিয়ড, 1901 থেকে 1939 পর্যন্ত। একটা মডার্ন মানুষ কিন্তু সাধারণত, হ্যাঁ, চয়েস দেয়া যায়, ম্যারিড হলে পুলিশ কার্ডে চয়েস দেয়া যায়। তাহলে যদি বলি একটা মডার্ন মানুষ সাধারণত 39 বছর পর্যন্তই থাকে, মডার্ন থাকে। এরপরে 40 যখন হয়ে যায় তখন তাকে একটু বলা হয় কি, যে সে বুড়ো হয়ে গিয়েছে, সে আর মডার্ন নাই। 40 বছরের আগ পর্যন্ত, মানে 39-এর আগ পর্যন্ত সে কিন্তু মডার্ন থাকে। ও ভালো কথা, আজকে আমার মায়ের বার্থডে। একজন বলছিলেন যে স্যার মা ফোন দিয়েছিল আপনাকে। হ্যাঁ, আজকে আমার মায়ের বার্থডেও কিন্তু। তাহলে যদি আমরা বলি যে 39 হচ্ছে কি, যে 40 বছরের আগে, 40 বছরের আগে মানুষ মডার্ন থাকে। 40 বছরের আগ পর্যন্ত মানুষ মডার্ন থাকে। সেক্ষেত্রে মডার্ন পিরিয়ড হচ্ছে কি 1901 থেকে 1939, তাই তো? এরপরে যদি আপনি বলেন এডওয়ার্ডিয়ান পিরিয়ড, সেটা হচ্ছে 1901 থেকে 1910। জর্জিয়ান পিরিয়ড হচ্ছে 1910 থেকে 1939। খুব একটা এটা গুরুত্বপূর্ণ না, সেজন্য আমি এটার ভেতরে খুব একটা বেশি যাব না। সেক্ষেত্রে এডওয়ার্ডিয়ান পিরিয়ড হচ্ছে 1910 থেকে 1939, এবং 1901 থেকে 1910 হচ্ছে, সরি, জর্জিয়ান পিরিয়ড হচ্ছে কি 1910 থেকে 1939। এবং এটাকেও যদি মনে রাখতে চান, জর্জের MP3 পড়েন আপনারা? জর্জের MP3 কত বছর থেকে শুরু করেন? 5 বছর থেকে না, মিনিমাম 10 বছর হতে হয় আপনার। এরপরে কত বছর পর্যন্ত পড়েন? 29 বছর পর্যন্ত পড়েন, কিন্তু ভুলে 39 দিয়ে দিয়েছে আর কি। 29 বছর পর্যন্ত কেন পড়েন? চাকরি তো 30 বছরের পরে আর পারবেন না অ্যাপ্লাই করতে। সেই জন্য জর্জের MP3 আপনি 10 বছর বয়স থেকে 39 বছর বয়স পর্যন্ত করতে পারবেন, পড়তে পারবেন। এবং পোস্ট মডার্ন পিরিয়ড হচ্ছে 1939 থেকে বর্তমান, যেখানে বর্তমান দেখবেন সেই জায়গাটাই হয়ে যায় পোস্ট মডার্ন পিরিয়ড। ঠিক আছে? তাহলে এই জায়গাটা একটু লিখে ফেলবেন, এই জায়গাটা লিখে না স্ক্রিনশট নিয়ে ফেলবেন। আন্টিকে সালাম দিবেন আর জন্মদিনের শুভেচ্ছা জানাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ফারজানা ববি। বিসিএস 30 বছর পর্যন্ত, আর যদি আপনি স্পেশাল হন, মানে মুক্তিযোদ্ধা কোটা থাকে, সেক্ষেত্রে আপনি 32 বছর পর্যন্ত দিতে পারবেন। হয়েছে? ডান। অবশ্যই বলবো, ইনশাআল্লাহ দোয়া করতে বলবো আপনাদের জন্য। এবার আসেন বিভিন্ন পিরিয়ড, আমরা যে আপনার পিরিয়ড গুলো পড়লাম, সেই পিরিয়ড গুলো সিরিয়ালি অনেক সময় থাকে, আসে কেমন জানেন? যে নিচের কোনটি সব থেকে প্রাচীন পিরিয়ড, ইংলিশ লিটারেচারে সব থেকে প্রাচীন যুগ নিচের কোনটি, এমন এসে থাকে মাঝে মধ্যে প্রশ্ন, যে কোনটি সব থেকে সর্বপ্রাচীন যুগ হিসেবে ইংরেজি লিটারেচারে পরিচিত। সেক্ষেত্রে যদি আপনি বলেন যে এই যে কথাগুলো আছে, এই কথাগুলোর মধ্যে ওল্ড পিরিয়ড, মিডল পিরিয়ড, তারপরে কি রোমান্টিক পিরিয়ড, তারপরে কি নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এই জাতীয় যে কোন পিরিয়ডটা কোন পিরিয়ডের আগে আছে বা কোন পিরিয়ডটা কোন পিরিয়ডের পরে আছে,
সেটা বোঝার জন্য আমরা একটা টেকনিক ইউজ করতে পারি। আসেন দেখি টেকনিকটা কি। ওএমআর ওএমআর নিয়ে নীলা এবং রোমা বসে আলোচনা করছে ভিক্টোরিয়া পার্কে। ঠিক আছে, ওএমআর নিয়ে নীলা এবং রোমা বসে আলোচনা করছে ভিক্টোরিয়া পার্কে, আর তাদের মডার্ন বান্ধবী পলি মডেম দিয়ে বসে ফেসবুক চালাচ্ছে। এটা কেন লিখলাম আসেন তো দেখি। যেখানে ও দিয়ে বোঝানো হয় ওল্ড ইংলিশ পিরিয়ড, এম দিয়ে বোঝানো হয় মিডল ইংলিশ পিরিয়ড, আর দিয়ে বোঝানো হয় রেনেসান্স পিরিয়ড, তারপরে কি নীলা দিয়ে বোঝানো হয় কি নীলা দিয়ে বোঝানো হয় নিও ক্লাসিক্যাল পিরিয়ড। তাহলে এটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন যে ওএমআর কি সেটা নিয়ে নীলা এবং রোমা, মানে এটা হচ্ছে কি পিরিয়ড গুলোর বিভিন্ন পিরিয়ড, কোন পিরিয়ডের আগে বা কোন পিরিয়ডের পরে সেটা মনে রাখার যে সহজ কৌশল সেটা হচ্ছে এইটা। তাই তো, নিয়েছেন? গুড। তারপরে যদি বলি সেটা হচ্ছে কি নীলা এবং রোমাতে কি হয় রোমান্টিক পিরিয়ড। এরপরে ভিক্টোরিয়া পার্ক ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড, পলিমডার্ন পোস্ট মডার্ন পিরিয়ড। অর্থাৎ এই জাতীয় যে কথাগুলো আছে সেক্ষেত্রে অবশ্যই আমরা সিরিয়ালটা মেনটেন করব। কেমন আসে জানেন প্রশ্নে, যে নিচের কোন পিরিয়ডটি সব থেকে প্রাচীন পিরিয়ড বা কোন পিরিয়ডটি সব থেকে লেটেস্ট পিরিয়ড, এভাবে প্রশ্ন এসে থাকে। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে এই সিরিয়ালটা মনে রাখার জন্য যে টেকনিকটা আমরা ফলো করেছি সেই টেকনিকটাই হচ্ছে এটা, যে ওএমআর কি তা নিয়ে রোমা এবং ওএমআর নিয়ে নীলা এবং রোমা ভিক্টোরিয়া পার্কে তাদের মডার্ন বান্ধবী পলি মডেম দিয়ে ফেসবুক চালাচ্ছে। এই যে টেকনিকটা আছে এটার মধ্যে সবগুলো পিরিয়ডের সিরিয়ালটা চলে আসে। তাহলে এটা একটু নিয়ে ফেলবেন যে রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে। ডান, গুড। আচ্ছা, মাহমুদা সাবরিন বলুন স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি স্যার, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি কেমন আছেন? আজকে তো আমাদের শেষ ক্লাস, জি স্যার। জানি না হয়তো দেখা হবে কিনা স্যার। এর জন্য বলতেছি যে স্যার আপনি বিসিএস এ যে বেসে ক্লাস করাবেন, নিউ বেস, ওই বেসে আমরা ভর্তি হতে চাই। বিশেষ করে স্যার আপনার ক্লাস এবং সোহাগ স্যারের ক্লাস। আর যদি স্যার সাজ্জাদ স্যার থাকে জেনারেল নলেজে তাহলে তো আরো ভালো হয়। মানে আপনাদের ক্লাসে অবশ্যই আমি ভর্তি হইতে চাচ্ছি আর কি। এটা একটু সার্ভিস থেকে জেনে নিবেন। আমি আপাতত আরো নেক্সট 2-3 মাস আছি ইনশাল্লাহ, তো একটু সার্ভিস থেকে জেনে নিবেন, কারণ এটা আসলে আমি বলতে পারি না যে কোন ব্যাচে আমি নিচ্ছি, কারণ রুটিনটা ওনারা করে। তো সেক্ষেত্রে আমাদের তো অনেক ব্যাচ, তো তার মধ্যে কোন টিচারকে কোন ব্যাচে দিচ্ছে এটা আসলে সার্ভিস ডিপার্টমেন্টে হ্যান্ডেল করে। হ্যাঁ, না, বিশেষ করে স্যার আপনাদের ক্লাসগুলো আমার কাছে খুবই মানে আমাদের কাছে সকলের কাছেই খুব ভালো লাগে, এই থ্যাংক জন্য ইউ, বলছি। থ্যাংক ইউ, আরেকটা থ্যাংক কথা ইউ হচ্ছে সো স্যার, মাচ। আমি একটা পার্ট টাইম জব করি, ইয়েতে আছি, টিচিং এ আছি। যখন স্টুডেন্টরা বলে যে ম্যাম এই জিনিসটা বুঝাই দেন, বা গার্ডিয়ান বলে যে ম্যাম আপনারা যখন বলেন তখন বাচ্চারা বেশি শুনে, বা ওটা আপনারা যেটাই বলেন ওটাই শুনে। এখন এই জিনিসটা আমিও ফিল করি যে স্যার আপনারা যে গাইডটা দেন আমরাও আসলে ওইগুলো বেশি ফলো করি আর কি। এই জন্য থ্যাংক ইউ। বলতেছি কনসেন্ট্রেশন আমরা আসলে কিভাবে ধরে রাখবো, যে কি মানে মানে লক্ষ্যে কিভাবে আগাইতে পারবো, যাতে ওইভাবে আমরা কিভাবে আগাইতে পারি সহজভাবে, এটা সম্পর্কে যদি একটু পরামর্শ দেন স্যার, আচ্ছা, আমি ক্লাসের শেষে যদি সময় পাই আমি একটু বলে দিব। হ্যাঁ, দিলে ভালো হবে। ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। ওকে, তাহলে তারপরের পেজটায় যদি যাই, লিটারারি কিছু টার্ম আছে আপনাদের বইয়ের মধ্যে, বেশ কিছু লিটারারি টার্ম আছে। আমরা এতগুলো লিটারারি টার্মে যাব না, আমি কিছু সাজেশন দিয়ে দিচ্ছি, সেই জিনিসগুলো একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন। যখন বলা হচ্ছে পার্সনিফিকেশন, অর্থাৎ কোনো প্রাণহীন বস্তুকে প্রাণী হিসেবে আখ্যায়িত করা, একটা গাছ যার প্রাণ নেই তাকে আপনি প্রাণী হিসেবে, মানে তার প্রাণ আছে এমন ধরে আপনি যখন কাজ করছেন সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। আপনি যদি বলেন অ্যালিগরি হচ্ছে গল্পের প্রয়োজনে সত্য ঘটনাকে গল্পের মতো করে বলাকে অ্যালিগরি বলা হয়। অর্থাৎ যে কোনো একটা গল্পের প্রয়োজনে, মনে করেন যে একটা সত্য ঘটনা আপনাদের আশেপাশে যে জিনিসগুলো ঘটছে, তেমন একটা সত্য ঘটনাকে গল্পের প্রয়োজনে আপনি গল্পের মতো করে বলছেন। কারণ কি, সত্য করে যদি বলেন তাহলে দিবে আপনাকে, আপনার চাকরি নট হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য আপনি সত্য কথাটা সত্যভাবে বলতে পারেন না, গল্পের মধ্যে দিয়ে কোনো রকমে এদিক সেদিক করে আপনি বোঝানোর চেষ্টা করছেন, সেটাকে বলা হয় অ্যালিগরিক্যাল বা অ্যালিগরি। মেটাফোর যদি আপনি বলেন, মেটাফোর হচ্ছে কোনো কিছু মতো না হয়ে সরাসরি কোনো কিছুর সাথে তুলনা করাকে মেটাফোর বলে। অর্থাৎ আপনি মাঝে মধ্যে বলেন না তুমি চাঁদের মতো সুন্দরী,
তুমি এর মতো এই, তুমি তার মতো সেই, এই জাতীয় কথাগুলো বলেন না? এই জাতীয় কথাগুলো হচ্ছে মেটাফোর। কই চাঁদ আর কই কি, কিসের সাথে কি, কোনো কিছুর মিল নাই, কিন্তু আমরা যে এই যে একটার সাথে আরেকটার অমিল বস্তুকে যখন মেলানোর চেষ্টা করি সেটাকে বলা হয় মেটাফোর। এবং এই মেটাফোরটা হচ্ছে কোনো কিছুর মতো না হয়ে যখন সরাসরি কোনো কিছুর সাথে তুলনা করাকে বোঝায় সেটাকে বলা হয় মেটাফোর। এবং সিমিলারলি কথার অর্থ কি? দুটি ভিন্ন জিনিসের মাঝে তুলনা করাকে বোঝায় সিমিলারলি। সাধারণত সেন্টেন্সে লাইক অথবা অ্যাজ এই কথাগুলো দুটি থাকে, সেক্ষেত্রে লাইক অথবা অ্যাজ যে কথাগুলো আছে সেগুলো সিমিলারলি হয়ে যায়। দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনাকে বোঝায় সিমিলারলি কথাটা, সেন্টেন্সে লাইক অথবা অ্যাজ থাকবে। সেক্ষেত্রে সিমিলারলি হতে গেলে লাইক অথবা অ্যাজ থাকবে। এবং এটাকে যদি মনে রাখতে চান, কিভাবে মনে রাখতে পারেন জানেন? এই সিমিলারলি কথাটাকে যদি আপনি স্মাইলের সাথে চিন্তা করেন, SMILE, তাইলেই তো স্মাইল হয়ে যেত, তাই না? এস এর পরে আইটা বাদ দিয়ে দিলে SMILE, স্মাইল। এখন সিমিলারলির সাথে যদি স্মাইলটাকে আপনি চিন্তা করেন, আপনি যাকে লাইক করবেন তাকে দেখেই তো আপনি স্মাইল দিবেন নাকি? যাকে পছন্দ করবেন তাকে দেখেই তো স্মাইল দিবেন। তাহলে যাকে পছন্দ করবেন তাকে দেখে যেহেতু স্মাইল দিবেন, সেক্ষেত্রে সিমিলারলি কথাটা হচ্ছে লাইক অথবা অ্যাজ থাকবে সেই কথাগুলোর মধ্যে। তাহলে সেটা হয়ে যাচ্ছে স্মাইল পড়েছি, হ্যাঁ ফারজানা ববি স্মাইল পড়েছেন, এরকম হয় অনেকের। সেক্ষেত্রে সিমিলারলি হচ্ছে দুটো জিনিসের মধ্যে যখন তুলনাকে বোঝায় সেক্ষেত্রে সেন্টেন্সে লাইক অথবা অ্যাজ থাকে। এটা তাহলে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন, এটা তাহলে একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন। হচ্ছে ডান, গুড। তারপরে যদি বলি ড্রামাটিক মোনোলগ, খুবই গুরুত্বপূর্ণ এটা। এবং এটা হচ্ছে যে ড্রামাটিক মোনোলগটা কিভাবে আসে পরীক্ষায় জানেন? যে ড্রামাটিক মোনোলগ কোথায় ব্যবহার করা হয়, ড্রামাটিক মোনোলগটা কোথায় ব্যবহৃত হয়, এটা আসে পরীক্ষায় বেশি। ড্রামাটিক মোনোলগটা ব্যবহৃত হয় কোথায় জানেন? কবিতায়। এবং এটা আসার কারণটা হচ্ছে ড্রামা কথাটা শুনেই আমরা চিন্তা করি এটা মনে হয় নাটকে, কিন্তু না, ড্রামাটিক মোনোলগ সবসময় কবিতায় ব্যবহৃত হয়। সেক্ষেত্রে কবিতায় যখন একক বক্তা এক বা একাধিক নিশ্চুপ শ্রোতাদের সম্মুখে কোনো কথা বলে, পাঠক সেই শ্রোতাদের উপস্থিতি উপলব্ধি করতে পারে, সেটাকে বলা যায় ড্রামাটিক মোনোলগ। এত কিছু আপনি চিন্তা করবেন না, জাস্ট পরীক্ষায় যেটা আছে সেটা হচ্ছে কি ড্রামাটিক মোনোলগ কোথায় ব্যবহার করা হয়। আপনার অপশন হবে ড্রামাটিক মোনোলগ ব্যবহার করা হয় কবিতায়। ড্রামা দেখলে সাধারণত আপনি চিন্তা করুন ড্রামাটিক মোনোলগ আসছে, আপনার আপনার প্রথমে এই প্রশ্নটা দেখলে আপনার কাছে মনে হবে কি আসছে ড্রামা লেখা আছে, ড্রামাই তো হবে, তাই না? এই যে আপনি আসছে ওভার কনফিডেন্ট হয়ে যে করলেন, এটাই আপনাকে ধরাটা দিয়ে দিল। ড্রামাটিক মোনোলগ হচ্ছে কবিতায় ব্যবহৃত হয়। তারপরে যদি বলি হাইপারবোল, কোনো অতিরঞ্জিত বিবৃতি বা কোনো চাটুকারিতা পরিপূর্ণ বিবৃতিকে বলা হয় হাইপারবোল। অর্থাৎ হাইপারবোল হচ্ছে কি যখন কোন একটা অতিরঞ্জিত কথা বলা হয়। ফর এক্সাম্পল, আপনি যদি হঠাৎ করে বলেন যে তুমি এক্ষুনি যাও, নয়তো আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিব। এখন ধাক্কা দিয়ে ফেলে না, আমি তোমাকে ছাদের থেকে ফেলে দিব, এরকম দুষ্টুমি করে মাঝে মধ্যে বলি কিন্তু আমরা, যে গেলেই নাকি ছাদের থেকে ফেলে দিব তোকে। তো এই যে এই কথাটা অতিরঞ্জিত কথা না, এটা তো আমরা এমনিতেই দুষ্টুমি করে হয়তো বলছি। সেক্ষেত্রে অতিরঞ্জিত কোন একটা বিবৃতি বা চাটুকারিতা পরিপূর্ণ, মানে চাটুকারিতা পূর্ণ মাঝে মধ্যে হয়ে থাকে, মানে থাকে না অনেক সময় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামের আগে হজরত লাগানোর জন্য এক মাননীয় সংসদ সদস্য ইয়ে করেছে যে হজরত বলতে হবে তার নামের আগে। তো এই জাতীয় যে কথাগুলো আছে, এই জাতীয় কথাগুলো অবশ্যই হয়ে যাচ্ছে কি হাইপারবোল বা অতিরঞ্জিত কথা, তাই তো? এরপরে যদি আমি বলি আইরনি, আইরনি হচ্ছে কি এমন বিবৃতি বা পরিস্থিতি যা কাজ করে, যা প্রকৃত পরিবেশের বা কৃত কাজের বিপরীত অবস্থাকে বোঝায়। আইরনি অর্থাৎ আইরনি যে কথাটা বলা হচ্ছে, আইরনি কথাটা হচ্ছে এমন এক বিবৃতি বা এমন একটি পরিস্থিতি কাজ যা প্রকৃত পরিবেশের কৃত কার্যের বিপরীত হয়ে যায়। ফর এক্সাম্পল, আপনি ধরেন আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে স্যার শীত লাগছে, মনে করেন শৈত্যপ্রবাহ চলছে, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন শীত লাগছে কিনা, আমি তখন বললাম যে না আমার তো গরমে ঘেমে যাচ্ছে। এই যে দুষ্টুমি করে কথাটা বললাম, এটাকেই বলা হয় কি আইরনি, যে উল্টোটা বলছি আর কি। এরপরে যদি আপনি বলেন ওড, ওড হচ্ছে কাউকে সম্বোধন করে লিখিত কোনো গীত কবিতা যা কর্কশ ভাবে শুরু হলেও সমবেদনা দিয়ে শেষ হয়। খুবই গুরুত্বপূর্ণ এটা। ওড হচ্ছে কাউকে সম্বোধন করে লিখিত গীত কবিতা যা কর্কশ ভাবে শুরু হলেও সমবেদনা দিয়ে শেষ হয়। এবং এরপর যদি বলি অটোবায়োগ্রাফি, যে ব্যক্তি তার নিজের জীবন চরিত্র নিজেই লিখে তাকে অটোবায়োগ্রাফার বা তার লিখিত জীবনীকে অটোবায়োগ্রাফি বলে। অর্থাৎ নিজে যখন লিখে থাকে, যে ব্যক্তি তার নিজের
জীবনীটা নিজে লিখেছে, সে অটোমেটিক্যালি নিজে লিখেছে, সেটা হয়ে যায় অটোবায়োগ্রাফি। কিন্তু নিজের জীবনী যদি নিজে না লিখে তাহলে সেটা হয়ে যায় বায়োগ্রাফি। বায়োগ্রাফি হচ্ছে নিজের জীবনী যখন নিজে না লিখে সেটা হয়ে যায় বায়োগ্রাফি, আর অটোবায়োগ্রাফি হচ্ছে নিজের জীবনী যখন কেউ নিজে লিখে থাকে। তাহলে এই দুটো জায়গাটা একটু লিখে ফেলি আমরা, যে অটোবায়োগ্রাফি হচ্ছে নিজের জীবনী, এবং এটা আসে অনেক সময় অটোবায়োগ্রাফি নিজের জীবনী, নিজের আত্মজীবনী নিজেই লিখা। এবং বায়োগ্রাফি আমি যদি বলি, বায়োগ্রাফি নিজের আত্মজীবনী অন্য কেউ লিখলে, অন্য কেউ লিখলে সেটা হয়ে যায় বায়োগ্রাফি, তাই তো? এই টার্মগুলো না জানার জন্য লিটারেচার পারা যায় না। আপনাকে অনেক মিস করবো। থ্যাংক ইউ স্যার, আমিও আপনাদেরকে মিস করবো, ঝর্ণা আক্তার। আচ্ছা, হয়েছে? হয়েছে? পার্সনিফিকেশনটা হচ্ছে যখন কোনো একটা মানে কোনো কিছুর একটা প্রাণ নেই, তাকে প্রাণী হিসেবে আপনি আখ্যায়িত করছেন। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে গাছটি হেঁটে চলে গেল, গাছটি হেঁটে চলে গেল, এই যে গাছের যে প্রাণ নাই, গাছকে একটা প্রাণ আপনি মানে বলছেন যে গাছের প্রাণ আছে, এরকম বোঝাচ্ছেন, সেটাই হচ্ছে পার্সনিফিকেশন। অর্থাৎ প্রাণহীন বস্তুকে প্রাণী হিসেবে আখ্যায়িত করা বোঝাতে পার্সনিফিকেশন বসে। মেলোড্রামা, ভায়োলেন্ট অ্যান্ড সেন্সেশনাল থিম যুক্ত যে ড্রামাগুলো আছে তাদেরকে মেলোড্রামা বলা হয়। কোনগুলো জানেন? ওই যে পাঠান যে দেখেন, জওয়ান যে দেখেন, ওই যে এক্স্যাক্টলি যে আপনার ইয়ে করে আর কি, কি বলে, যে মারামারি করে, যে যে জায়গার মধ্যে অনেক ভায়োলেন্ট জিনিসপত্র আছে, সেটা হয়ে যায় ইয়ে। স্ক্রিনশট নেননি কেন? স্ক্রিনশট নেননি কেন? স্ক্রিনশটের কথা বলেছিলাম তো, এটা নিয়ে ফেলেন তাহলে। আমি ভাবতাম আপনি ইংলিশের স্টুডেন্ট ছিলেন। না না, আমি ইংরেজি স্টুডেন্ট না, আমি বিবিএ করেছি। তাহলে এরপরে যদি বলি মেলোড্রামা, মেলোড্রামা হচ্ছে কোনো ভায়োলেন্ট এবং সেন্সেশনাল থিমের উপরে মেলোড্রামাটা হয়ে থাকে। সেক্ষেত্রে ভায়োলেন্ট সেন্সেশনাল থিমের উপরে হয়ে যায় মেলোড্রামা। অর্থাৎ ওই যে পাঠান, হাবিজাবি, যে মারামারি যেসব জায়গার মধ্যে আছে। কোরাস, নাটকের কোনো দৃশ্যে একসঙ্গে যখন একটি দল গান পরিবেশন করে ওঠে, হঠাৎ করে আপনার সবাই দেখেন না যে কোনো একটা লাইনের মধ্যে সবাই একসাথে গান গান গেয়ে ফেলে, সেটাকে বলা যায় কোরাস। তাহলে এটা একটা আচ্ছা, তারপরে যদি আমরা বলি সেটা হচ্ছে কি ট্র্যাজেডি। ট্র্যাজেডি হচ্ছে যে নাটকের সমাপ্তি সবসময় দুঃখের মাধ্যমে হয়ে যায়। আমার মেজর ছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হ্যাঁ। তারপর যদি আমি বলি ট্র্যাজেডি হচ্ছে যার মাধ্যমে কোন একটা নাটকের সমাপ্তি হয়ে যায়, সেটাকে ট্র্যাজেডি বলা হয়। তারপর যদি বলি বাল্লাদ, সেটা হচ্ছে বর্ণনামূলক বা আনন্দদায়ক কবিতাকে বাল্লাদ বলা হয়, বর্ণনামূলক। এটাও গুরুত্বপূর্ণ, কিন্তু বাল্লাদ জিনিসটাও খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, বাল্লাদটাও খুব গুরুত্বপূর্ণ। এলেজি, যে কবিতায় দুঃখ অনুতাপ বেদনা প্রকাশ করে সেটাকে এলেজি বলা হয়। তাহলে এটা একটা নিয়ে ফেলবেন যে দুঃখ অনুতাপ বেদনা প্রকাশ করা হয়। ইংলিশে না পড়ে ইংলিশে তো ভালো পড়ান। আমি যদি আপনাদেরকে এখন আমাকে বলা হয় যে আপনার মানে যে কোনো সাবজেক্ট, বিসিএস এর তো মানে সবগুলোই পড়তে হয়েছে আমাদের,
আমি আলহামদুলিল্লাহ যে কোনো সাবজেক্টে আপনাকে ভালো পড়াতে পারবো, মানে এটা শুধু ইংরেজির জন্য না। কথাটা হচ্ছে যে মানে পড়ানোর যে টেকনিকটা, সেই টেকনিকটা হচ্ছে যে ইংরেজি যেহেতু একটা বোরিং সাবজেক্ট, ইংরেজি ক্লাসটাকে ইন্টারেস্টিং করা কিন্তু খুব একটা সহজ না। ইংরেজি আমার কাছে বোরিং ছিল, আপনার কাছেও বোরিং ছিল। তো ইংরেজি সাবজেক্টটা যদি ইন্টারেস্টিং করতে পারে, আর যেগুলো ইন্টারেস্টিং সাবজেক্ট সেগুলোর কি অবস্থা হতে পারে চিন্তা করেন। ইন্টারেস্টিং বহুত সাবজেক্ট আছে, ইংরেজি ছাড়া দুনিয়াতে সব সাবজেক্ট ইন্টারেস্টিং। ইংরেজি জিনিসটা কিন্তু বোরিং, তো সেটা যদি ইন্টারেস্টিং হয়ে যায় তাহলে চিন্তা করেন অন্য সাবজেক্টেও তো ইন্টারেস্টিং বানানোটা নিশ্চয়ই সহজ হতো আমার জন্য, তাই না? তাহলে এরপরে যদি আমরা বলি, এরপরে আর কোন জায়গা আছে, সেটা হচ্ছে কি এলিজাবেথান পিরিয়ড। সেক্ষেত্রে আমি যদি বলি এলিজাবেথান পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ডের মধ্যে হচ্ছে 1508, গণিত বেশি বোরিং কি বলেন? গণিত করতে করতে তো সারা রাত মানে চলে যেতে পারে, মানে গান শুনতে শুনতে এক কানে হেডফোন দিবেন, এক কানে অঙ্ক করা শুরু করবেন, কানে না হাতে আর কি। গণিত করতে করতে আপনি মানে সারা রাত এমনিতেই পার হয়ে যায়। তাহলে যদি আমরা বলি যে আচ্ছা, তাহলে এরপরের যদি জায়গাটা বলি সেটা হচ্ছে কি এলিজাবেথান পিরিয়ড। বিভিন্ন পিরিয়ডের বিভিন্ন যে সাহিত্যিক আছে, এবার বিভিন্ন পিরিয়ডে বিভিন্ন কবি সাহিত্যিক আছে যাদের বিভিন্ন সাহিত্যকর্ম নিয়ে আমরা একটু পড়ালেখা করব। তাহলে এলিজাবেথান পিরিয়ড এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এবং এলিজাবেথান পিরিয়ডের থেকে দুটো প্রশ্ন প্রচন্ড পরিমাণে আসে, যে কোন পিরিয়ডটাকে বলা হয় গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, সেটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। এবং আরেকটা প্রশ্ন কি এলিজাবেথান পিরিয়ডের ডিউরেশন কত। বলেন তো কি বলেছিলাম, কারোর কি মনে আছে যে এলিজাবেথান পিরিয়ডের যে টেকনিকটা, সেটা মনে রাখার টেকনিকটা কি বলেছিলাম সেই জায়গায় কথাটা? কেউ হ্যান্ড রেজ করে বলতে পারবেন? শারবিন ইসলাম বলেন তো স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বলেন কি বলেছিলাম টেকনিক এলিজাবেথান পিরিয়ড কি মনে রাখেন? এলিজাবেথ, ওইটা এলিজাবেথ তো বয়স্ক মহিলা। হ্যাঁ, বয়স্ক মহিলা, সেজন্য 58 থেকে 103 58 বছর থেকে পর্যন্ত। 103 বছর পর্যন্ত। সেক্ষেত্রে এলিজাবেথান পিরিয়ডটাকে বলা হয় গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। থ্যাংক ইউ সো মাচ। দেখেন কতগুলো সাল পড়িয়েছিলাম, কিন্তু আপনারা কিন্তু আলাদা করতে পারছেন, আলাদা করতে পারছেন কিন্তু, স্যার, এবং এটা কিন্তু উইদিন হাফ অ্যান আওয়ারের কম সময়ের মধ্যে আপনারা আলাদা করতে পারছেন। তো সেই জন্য এভাবে যদি একটার সাথে একটা টেকনিক করে আপনি পড়েন, খুব ইন্টারেস্টিং নিয়ে মানে খুব ইন্টারেস্ট নিয়ে কিন্তু ইনশাল্লাহ ভালো করা যায়, ঠিক আছে? তারপরে যদি আমি বলি এলিজাবেথান পিরিয়ডকে বলা হয় গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, এ নেস্ট অফ সিঙ্গিং বার্ড। এই দুটো কোয়েশ্চেনই গুরুত্বপূর্ণ, যে কোন পিরিয়ডটাকে বলা হয় এ নেস্ট অফ সিঙ্গিং বার্ড, সেটা এলিজাবেথান পিরিয়ডকে বলা হয়। তাহলে এলিজাবেথান পিরিয়ডকে বলা হয় নেস্ট অফ সিঙ্গিং বার্ড, এবং দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, দুটো এলিজাবেথান পিরিয়ডকে বলা হয়। এবং এলিজাবেথান পিরিয়ডের বা কুইন এলিজাবেথের একটা ফেমাস ডায়লগ আছে, যে কথাটা আমারও খুব পছন্দের, আমার খুব পছন্দের একটা কথা, যে এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। অর্থাৎ আপনার কাউকে গিয়ে কোনো সুপারিশ করার প্রয়োজন নাই যদি আপনার অ্যাপ্রোচটা সেই রকম সুন্দর হয়। দেখা গিয়েছে যে আপনার থাকে না যে হাসি খুশি একটা ফেসের থেকে সব থেকে বড় আর অ্যাপ্রুভাল আর কোনো কিছু হতে পারে না। মনে করেন যে আপনি ঢুকেছেনই মুখ মানে মন মেজাজ গরম করে বা একটা মুখ কালো করে, সেক্ষেত্রে এটা কিন্তু শুধু ফেসের কথা না, মানে ধরেন একটা অ্যাপ্রোচের কথা, এটা আসলে অ্যাপ্রোচের কথা বোঝাচ্ছে। অনেক সময় অনেক স্টুডেন্টরা কিন্তু টেক্সট করেন, আমরা কিন্তু দেখি অনেক টেক্সটই দেখি, কিন্তু যেটা আসলে টেক্সট আমার পছন্দ হয় না আমি সেটা রিপ্লাই কিন্তু দেই না। মানে এখানের যে টেক্সট গুলো আছে আর কি, আপনার কি বলে টেলিগ্রাম, সরি টেলিগ্রাম না, আপনার যে জুমে ক্লাস করছেন, অনেক সময় আছে তাদের অ্যাপ্রোচটা আমার পছন্দ হয় না দেখে আমি কিন্তু সেটা রিপ্লাই অনেক সময় দেই না। অনেক সময় আছে যে চোখে পড়ে না, সেটা ঠিক আছে, বাট অনেক স্টুডেন্ট আছে সে হয়তোবা কথার মাধ্যমটা জানে না যে কিভাবে বলতে হয়, সেক্ষেত্রে সে অ্যাপ্রুভাল পাবে না, এটা একেবারে স্বাভাবিক ব্যাপার। সেক্ষেত্রে গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, অর্থাৎ আপনার কোনো সুপারিশের প্রয়োজন হবে না যদি আপনার অ্যাপ্রোচটা ঠিক থাকে। আপনার অ্যাপ্রোচ ঠিক থাকলে ইউ উইল গেট হাইয়েস্ট অ্যাটেনশন। এবং এই কথাটাই কুইন এলিজাবেথ বলেছে, যে এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। আমার সাথে যোগাযোগের মাধ্যম, আমার সাথে যোগাযোগের তো স্যার ওই রকম বিদ্যাবাড়ি আছে, বিদ্যাবাড়ি আছে। আর কি বলেন আপনারা, মানে আমাকে দুনিয়ার সবাই পেয়ে যাচ্ছে, ইনফ্যাক্ট 2-3 বার করে পেয়ে যাচ্ছে। আপনারা কি কি বলেন যে স্যার আপনার সাথে যোগাযোগের মাধ্যম। যাই হোক, এটা আপনি যদি আমাকে খুঁজে বের করতে পারেন আই উইল বি দেয়ার, বাট আমি আমার ফেসবুক আইডি বলে দিতে পারবো না। আপনি আমার নাম জানেন, এরপরে আবার আরো কিছু লাগে, কি বলেন আপনারা। এরপরে বলেন উইলিয়াম, কি বলে এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ড হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার এলিজাবেথান পিরিয়ডের একজন বিখ্যাত কবি, এবং যার জন্মসাল মৃত্যুসাল একই দিনে, মানে সরি জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ একই দিনে। সেটা হচ্ছে কি 23শে এপ্রিল, 23শে এপ্রিল
সে জন্মগ্রহণও করেছে, 23শে এপ্রিল সে মারাও গিয়েছে, এবং 1564 সালে তার জন্ম, 1616 সালে তার মৃত্যু। খুব কম বেঁচেছে ভদ্রলোক, খুব কম বেঁচেছে, খুব কম বাঁচার মধ্যে এই অবস্থা। এবার চিন্তা করেন, বেশি বাঁচলে শেক্সপিয়ার পড়তে পড়তে আপনার জীবন চলে যেত। মানে থাকে না যে রবীন্দ্রনাথ যা করছেন, এই ইংরেজিতে শেক্সপিয়ার সেই কাজটা করেছেন, মানে আপনার একাকার করে ফেলেছেন দুনিয়ার সবকিছু, শুধু শেক্সপিয়ার শেক্সপিয়ার শেক্সপিয়ার। তাহলে যদি আমি বলি যে 23শে এপ্রিল 1564 সালে এবং 23শে এপ্রিল 1616 সালে তিনি মারা গিয়েছেন, উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে এই জায়গাটা একটু ইয়ে করে ফেলবেন। এবং শেক্সপিয়ার এমন একটা কবি, তার জায়গা থেকে আমরা কোনো টেকনিক করব না। শেক্সপিয়ারের সাহিত্যকর্ম নিয়ে আমরা কোনো টেকনিক করব না, কোনো মানে থাকে না কোনো কিছু না, আমরা জাস্ট এটা মুখস্থ করবো শেক্সপিয়ারের জায়গাটা, কারণ এখান থেকে আসার সম্ভাবনা আছে। আর শেক্সপিয়ারের এত লেখা, শেক্সপিয়ারের নিয়ে যদি আপনি টেকনিক করতে যান, তাহলে টেকনিক মনে রাখার জন্য আরো দুটো টেকনিক করতে হবে। এই ভদ্রলোকের হচ্ছে কাজ এরকম, তো সেই জন্য আপনার দরকারই নেই একটা। আপনি জাস্ট শেক্সপিয়ারের লেখাগুলো দিয়ে দিব যেগুলো, সেগুলো একটু মোটামুটি দেখে ফেলবেন। তাই তো? এটা হয়েছে, এটা হয়েছে। ওকে, গুড। এরপরে যদি যাই, শেক্সপিয়ারের কিছু বিখ্যাত লেখা সাহিত্যকর্ম। আচ্ছা, তার আগে শেক্সপিয়ারের যে উপাধিগুলো আছে। Taking your class long time. I'm very happy to see your result on Facebook. Congratulations, sir, for your the job. Sir, I also give 46 million. Please, and please, sir, please share your business journey little bit. Very, very much grateful. আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাসের ফাঁকে একটা ফাঁকে একটু বলে দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ। তাহলে ফাদার অফ ইংলিশ ড্রামা, শেক্সপিয়ারকে বলা হয়, উইলিয়াম শেক্সপিয়ারকে বলা হয় ফাদার অফ ইংলিশ ড্রামা। এই টাইটেল গুলো কিন্তু আসে যে কে গ্রেটেস্ট ড্রামাটিস্ট, কাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ড্রামা, কাকে বলা হয় ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। এই কথাগুলো হয়ে যায় উইলিয়াম শেক্সপিয়ার, তাই তো? তাহলে যদি আপনি বলেন, আচ্ছা ফারজানা ববি লাখপুরে, আমার লাখপুরের ইয়েতে, এই ক্লাসে বলবো না, সবাই জেনে ফেলবেন, বাদ দেন। তাহলে যদি আমরা বলি, পরে একটা সময় বলে দিব না অবশ্য, আপনার কিভাবে বলবো আমি। তাহলে বলেন উইলিয়াম শেক্সপিয়ারের যে মানে বিখ্যাত তার যে উপাধিগুলো আছে, সেই উপাধিগুলো হচ্ছে ফাদার অফ ইংলিশ ড্রামা, তাকে বলা যায় ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, এবং তাকে বলা যায় দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। সেক্ষেত্রে এই তিনটা হচ্ছে তার উপাধি। এবং উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক হ্যামলেট ট্র্যাজেডি, ফার্স্ট ড্রামা হেনরি সিক্স, এবং শেক্সপিয়ারের শেষ সাহিত্যকর্ম টেম্পেস্ট, যেটি কিনা একটা কমেডি ছিল। তাহলে এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন, এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন। ডান না? গুড। তারপরে যদি যাই শেক্সপিয়ারের বিখ্যাত নাটক সমূহ হেনরি সিক্স, হেনরি সেভেন, হেনরি ফোর, হেনরি সিক্স, হেনরি সেভেন এবং কিং জন, এটা হচ্ছে বিখ্যাত নাটক সমূহ। এটাও একটু নিয়ে ফেলবেন যে উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক সমূহ। শেক্সপিয়ারের হাজার হাজার জিনিস আছে, আমি সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা বলছি, হ্যাঁ। ওকে, গুড। তারপরে যদি আমরা বলি শেক্সপিয়ারের বিখ্যাত কমেডি, যেখানে কমেডি অফ ইরর, যার বাংলা অনুবাদ করেছে ভ্রান্তিবিলাস, ভ্রান্তিবিলাস করেছে, এবং সেটা করেছে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শেক্সপিয়ারের কমেডি অফ ইররের দ্য টেমিং অফ দ্য শিউ, যার বাংলা অনুবাদ হয়েছে মুখরা রমণী বশীকরণ, কে করেছে? সেটা মুনীর চৌধুরী করেছে। এরপর যদি বলি দ্য 12th নাইট, এ মিড সামার নাইটস ড্রিম, দ্য মার্চেন্ট অফ ভ্যানিস, যেটার কিনা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে অ্যান্তোনিও এবং শাইলক। তাহলে এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন যে শেক্সপিয়ারের বিখ্যাত কমেডি যে নাটকগুলো আছে সেগুলো কি কি। বিখ্যাত কমেডিগুলো হচ্ছে কমেডি অফ ইরর, দ্য টেমিং অফ দ্য স্ট্রিউ, দ্য 12th নাইট, এ মিডসামার নাইটস ড্রিম, এরপরে কি দ্য মার্চেন্ট অফ ভ্যানিস, যার ক্যারেক্টার হচ্ছে অ্যান্তোনিও এবং শাইলক। ডান। এরপরে যদি বলি দ্য টেম্পেস্ট, শেক্সপিয়ারের বিখ্যাত সাহিত্যকর্ম, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, এগুলো সবগুলো কিন্তু এক একটা কমেডি, হ্যাঁ, কমেডিস অফ উইলিয়াম শেক্সপিয়ার। দ্য টেম্পেস্ট, আমি যদি বলি এগুলো হচ্ছে কমেডি, কমেডি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের। দ্য টেম্পেস্ট, দ্য মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, লাভস নেভার লস্ট, মেজার ফর মেজার, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, দ্য উইন্টার স্টাইলে। মোটামুটি বেশি আসে এটা,
all's well that ends well, সবগুলোই আসে, বাট এটা মোটামুটি একটু ফেমাস আর কি একটা জিনিস, যে all's well that ends well, যেটা অর্থ হচ্ছে সব ভালো যার শেষ ভালো তার, শেষ ভালো তার। এবং দ্য উইন্টার স্টালে, সেটাও শেক্সপিয়ারের একটা কমেডি, তাই তো? না না, এগুলো খুব একটা আসে না, কোনটা কি স্টোরি নাকি ড্রামা খুব একটা আসে না। আর এটা এটা যদি আসেও আমি বলবো এগুলো পরে মাথা নষ্ট করবেন না, 1 নাম্বারের জন্য এত পড়ালেখা করতে যদি হয় তাহলে আপনি অন্যদিকে এতটুকু যদি এফোর্ট দেন, অন্যদিকে আপনি 10 নাম্বার উঠাতে পারবেন অন্য যে কোনো সাবজেক্টে। এই 1 নাম্বার যে কোনটা ড্রামা কোনটা কি, এগুলো যদি আলাদা করে আপনি করে নেন সেজন্য কিন্তু অনেক টাইম, এবং চাকরি পরীক্ষা এটা একটা ক্রুশাল জিনিস। আপনার সময়টাকে, আপনি তো মানুষ একটা, 24 ঘন্টায় তো আপনি টাইম পাবেন, তাই না? তাহলে 24 ঘন্টা টাইম পেলে আপনি 24 ঘন্টার মধ্যে সেই জায়গাটাতেই বেশি ফোকাস করবেন, যেই জায়গা থেকে বেশি আপনি নাম্বার তুলতে পারবেন। ভোকাবুলারি নিয়ে টেনশন করেন, যারা ভোকাবুলারি নিয়ে 2 বছর টেনশন করেছে, প্রথম ধাপের পরীক্ষার্থী 2 বছর ধরে টেনশন করেছে, বা কোর্সের পুরো শুরু থেকে শেষ পর্যন্ত টেনশন করেছে, ভোকাবুলারি একটা ক্লাস ছিল, ব্রোশার এসেছে, ভোকাবুলারিটা ক্লাসের মধ্যে থেকে কিন্তু কমন পড়েছে, তো টেনশন করে লাভটা হলো কি? ভোকাবুলারি না নিয়ে টেনশন করলে আপনি অন্য জায়গায় পড়লে তো আপনি পারতেন, একটা ক্লাসের মধ্যে থেকে যদি কমন পড়ে যায় আপনার মানে খারাপ তো না। আর যদি কমন নাও পড়ে এটা নিয়ে খুব একটা টেনশন করবেন না, কারণ 1 নাম্বারই তো। অন্য জায়গায় অন্য জায়গায় এটার মধ্যে 10 নাম্বার, আপনি এই এফোর্টে 10 নাম্বার ক্যারি করতে পারবেন। এই জন্য খুব ভালো করে খেয়াল করতে হবে যে কোন জায়গা থেকে বেশি ক্যাচ করা যায় বা ক্যারি করা যায়। এরপরে যদি আমরা বলি, শেক্সপিয়ারের বিখ্যাত ফেমাস কিছু ট্র্যাজেডিজ আছে, সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত যে ট্র্যাজেডি সেটা হচ্ছে কি, হ্যামলেট, অথেলো, মেকবেথ এবং কিংস লেয়ার। এবং এই 4টা হচ্ছে খুবই বিখ্যাত শেক্সপিয়ারের গ্রন্থ, এবং সেই 4টাকে একসাথে মনে রাখার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে কি, হুমকি। হুমকি হুমকি এটা হচ্ছে শেক্সপিয়ারের বিখ্যাত 4টি গ্রন্থকে একসাথে মনে রাখার স্ট্র্যাটেজি। এটা হচ্ছে শেক্সপিয়ারের বিখ্যাত 4টি গ্রন্থ, এই যে হচ্ছে হ্যামলেট, ওতে হচ্ছে অথেলো, এম এ হচ্ছে ম্যাকবেথ, কে আইতে হচ্ছে কিংস লেয়ার। এক্ষেত্রে শেক্সপিয়ারের বিখ্যাত যে গ্রন্থগুলো আছে সেই বিখ্যাত গ্রন্থগুলো 4টা সচরাচর খুবই গুরুত্বপূর্ণ, মানে এই অথেলো, ম্যাকবেথ, কিংস লেয়ার শেক্সপিয়ার যে লিখেছেন, হ্যামলেট এটা যে শেক্সপিয়ার লিখেছেন, এগুলো যদি আপনি না জানেন তাহলে এটা কি জানেন, এটা হয়ে যাবে মানে চাকরির পরীক্ষার্থী হিসেবে আপনার জন্য একটা মোটামুটি সগিরা গুনাহ হয়ে যাবে। সগিরা গুনাহ না, আমি বলবো কবিরা গুনাহই হয়ে যাবে, যে এত বড় একটা জিনিস আপনি জানেন না। সেক্ষেত্রে হ্যামলেট, অথেলো, ম্যাকবেথ, কিংসলেয়ার এই জিনিসগুলোকে লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। তারপরে যদি আমি বলি জুলিয়াস সিজার, জুলিয়াস সিজার যে কিনা রোমান সম্রাট ছিলেন, এবং তার মানে এই গ্রন্থটা আছে যেখানে একটা কথা, যেই গ্রন্থের একটা কথা আসে সেটা কি জানেন, ভিনি ভিসি ভিডি। ভিনি ভিসি ভিডি, এটা জুলিয়াস সিজারের একটা উক্তি, এবং এটা কোন জায়গা থেকে এসেছে, কোন জায়গাতে এই উক্তিটা বলা হয়েছে সেটা অনেক সময় এসে থাকে, যে ভিনি ভিডি ভিসি কোন জায়গার উক্তি, জুলিয়াস সিজার থেকে। এবং এটার মানে কেউ কেউ বলতে পারবেন, যে জুলিয়াস সিজারের ভিনি ভিডি ভিসি এটার অর্থটা কি, কেউ বলতে পারবেন? শফিকুল ইসলাম বলেছেন ইংরেজিতে, আই কেম, আই স, আই কনকার্ড, এক্স্যাক্টলি, যে এলাম, দেখলাম এবং জয় করলাম। অর্থাৎ আপনি এসেছেন, দেখেছেন, ওই যে কয়দিন পর আপনি যখন চাকরি পাবেন তখন আপনি ভাব নিবেন এরকম, যে ইস, এসেছি, দেখেছি আর জয় করেছি, আমাকে কি আটকে রাখতে পারে, আমি তো ট্যালেন্টেড মানুষ, তাই না? চাকরি পাওয়ার পরে এই কথাটা আপনি বলবেন, যে এলাম, দেখলাম আর জয় করলাম, আমাকে আটকে রাখতে পারলো না তো তারা। তাহলে এই যে ভিনি ভিডি ভিসি, এই কথাটা হয়ে যাচ্ছে এলাম, দেখলাম এবং জয় করলাম। রোমিও অ্যান্ড জুলিয়েট, রোমিও অ্যান্ড জুলিয়েট যে কথাটি আছে, এই রোমিও অ্যান্ড জুলিয়েট কি, ওই যে প্রেমের যে কাহিনী, রোমিও অ্যান্ড জুলিয়েট, রোমিওর জন্য জুলিয়েট, যে সরি জুলিয়েটের জন্য রোমিও, কিসের, রোমিওর জন্য জুলিয়েট। দুনিয়ার যত স্যাক্রিফাইস আছে সব স্যাক্রিফাইস দেখবেন সবসময় ছেলেরা করে থাকে, মেয়েরা একটু কমই করে থাকে। ওই যে টাইটানিকের মধ্যেও তো মরে গিয়েছিল লাস্টে কে, ওই যে জ্যাক যে ভদ্রলোকটা, সেই তো মরে গিয়েছিল, মেয়েটা তো বেঁচেই ছিল। স্যাক্রিফাইস ছেলেরাই বেশি করে। তারপর যদি বলি তিথাস অ্যান্ড্রোনিকাস, সেটা হচ্ছে কি, সেটাও শেক্সপিয়ার একটা গ্রন্থ। এবং তারপর যদি বলি অ্যান্থনি অ্যান্ড ক্লিওপ্যাট্রা, শেক্সপিয়ারের গ্রন্থ, তাহলে এটা একটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন। অ্যান্থনি অ্যান্ড ক্লিওপ্যাট্রা, তিথাস অ্যান্ড্রোনিকাস। আশিক মিয়া বলছে ছেলেরা আসলেই মহান। আসলে মহান নাকি কি সেটা তো আপনার মোবাইলটা চেক করলে বোঝা যাবে আপনি কতটুকু মহান। বুঝতে পেরেছেন? এই দিক দিয়ে আবার ছেলেরা প্রচন্ড পরিমাণে দুষ্ট আছে।
আমি মজার ব্যাপার হচ্ছে একদিন ক্লাসের মধ্যে আমি বলছি যে আপনার কি পজিটিভ ভার্ব বোঝানোর সময় যে আপনি ধরেন কোনো মনের মতো মানুষ পেয়েছেন তাকে তো সারা জীবনের জন্য আপনি চাইবেন তাই না, পজিটিভ ভার্ব পড়াচ্ছি। পরে একটা ছেলে আমাকে হঠাৎ করে কমেন্ট করলো আর কি, দুষ্টুমি করে, এত দুষ্টু, আমাকে বলছে কি যে স্যার কিছুদিন হলেও চলবে। অর্থাৎ কিছুদিন হলেও চলবে মানে সে ভ্যারাইটি চাচ্ছে আর কি। আমি বলি কি দুষ্টুর দুষ্টু। এদিক দিয়ে আবার মেয়েরা মাসাল্লাহ অনেক ভালো আছে, তারা আপনার ইয়ে থাকে আর কি। তাহলে এটা হয়েছে আমাদের। ওকে গুড। তারপরে যদি যাই ফ্রান্সিস বেকন, এবার আমরা টেকনিক বানানো শুরু করব, কারণ এবার খুচরা অনেক লেখক আছে, যে খুচরা লেখকদের থেকে অনেক আপনার গুরুত্বপূর্ণ বেশি একটা ইয়ে আছে। ছেলেরা লয়াল বেশি, হ্যাঁ হয়, লয়াল হয়, এটা এটা আসলে দুষ্টুমি করে বললাম আর কি, আপনাদের মধ্যে একটু লাগিয়ে দেওয়ার জন্য। ছেলেরাও ভালো মেয়েরাও ভালো, সব জায়গায় মানুষ খারাপ হয়, ছেলে মেয়ে খারাপ হয় না। এদের মধ্যে সবাই খারাপ হতে পারে, মানুষ খারাপ হয় আর কি। তাহলে যদি আমি বলি ফ্রান্সিস বেকন, ফ্রান্সিস বেকন হচ্ছে, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ এসে বা ফার্স্ট এসেইস্ট ইন ইংলিশ লিটারেচার। তাহলে এটাকে মনে রাখবো কিভাবে? এখনকার যে লেখকগুলো আছে তাদের থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং আমরা টেকনিক্যালি এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করব। সেই টেকনিকটা কি জানেন? টেকনিকটা হচ্ছে প্রত্যেকটা লেখকের নামের সাথে করে তার সাহিত্যকর্মকে মিলিয়ে ফেলার চেষ্টা করব। আসেন তো দেখি। যখন বলা হচ্ছে ফ্রান্সিস বেকন, ফ্রান্সিস বেকন এই ভদ্রলোক হচ্ছে ফার্স্ট এসেইস্ট ইন ইংলিশ লিটারেচার, বা তিনি এসে লিখেছেন, তাই তো? মনে রাখতে পারি কিভাবে? আসেন তো দেখি। বেকন ভদ্রলোক বেকার ছিলেন, বেকন ভদ্রলোক বেকার ছিলেন। এখন যে বেকার আছেন তিনি তো এসে লিখবেন নাকি? এসে তো লিখতে অনেক সময় লাগে না? এসে লিখতে সময় লাগে না? ধরেন আপনি যদি ব্যস্ত থাকেন, আপনাকে কেউ যদি টেক্সট করে থাকে, আপনি জাস্ট হাই হ্যালো, হ্যাঁ এতটুকুই। কিন্তু আপনি যখন বেকার আছেন তখন আপনি এসে লিখবেন যে হ্যাঁ আমি ভালো নাই কারণ আমার এই হয়েছে সেই হয়েছে, এই জাতীয় এসে আপনি তখনই লিখতে পারবেন যখন আপনি বেকার আছেন। তার মানে কি, বেকন ভদ্রলোক বেকার ছিলেন বলে তিনি এসে লিখতে পেরেছেন এবং তিনি ফার্স্ট এসেইস্ট ইন ইংলিশ লিটারেচার হয়ে গিয়েছেন। এবং তারপরে যদি আমি বলি তার ফেমাস ওয়ার্ক হচ্ছে কি নোভান অর্গানাম, যেটার অর্থ হচ্ছে নিউ মেথড, নিউ মেথড, এবং দ্য প্রফিসিয়েন্সি অফ লার্নিং, অ্যাডভান্সড লার্নিং, অর্থাৎ নতুন ভাবে নতুন ভাবে শেখার বা নতুন ভাবে শিক্ষা গ্রহণ করার যে প্রফিসিয়েন্সি বা দক্ষতা আছে সেটা। এখন যে ভদ্রলোক বেকার আছে তিনি তো শিক্ষা নিয়ে মানে আলাপ আলোচনা করবে নাকি আমি আপনি না, আমরাই করব, কারণ আমরা এখনো চাকরি পাই নাই। যে যার আসলে ব্যস্ততা আছে সে কি মানে পড়ালেখা নিয়ে চিন্তা ভাবনা করবে? করবে না কিন্তু। তার মানে এই বেকন ভদ্রলোক বেকার ছিলেন বলে নতুন মেথডে, নিউ মেথডে অ্যাডভান্স লার্নিং এর জন্য চেষ্টা করেছেন। এক্ষেত্রে ফ্রান্সিস বেকন বেকার ছিলেন বলে নতুন মেথডে অ্যাডভান্স লার্নিং এর জন্য চেষ্টা করেছেন। সেক্ষেত্রে ফ্রান্সিস বেকন বেকার ছিলেন বলে, এটাকে যদি একটু ছোট করে লিখে ফেলি যে বেকন বেকার ছিলেন বলে বলে নিউ মেথড বা নোভাম অর্গানাম এর মাধ্যমে অ্যাডভান্স লার্নিং এর ব্যবস্থা করেছেন। এর মাধ্যমে অ্যাডভান্স লার্নিং এর ব্যবস্থা করেছিলেন, এর ব্যবস্থা করেছিলেন, করেছিলেন ফ্রান্সিস বেকন বেকার ছিলেন বলে। এখন ঘটনা নামাজের হ্যাঁ নামাজের বিরতি হবে, আমরা তাহলে একটু নামাজের বিরতিতে চলে যাই, কিছুক্ষণের মধ্যে আমরা যাব, কিন্তু 10 মিনিট, 10 মিনিটের বেশি আসবে মানে নিবেন না, হ্যাঁ? তাহলে ফ্রান্সিস বেকনের দুটো সাহিত্যকর্ম লিখলাম এবং ভদ্রলোক বেকার বলে দিলাম, ভদ্রলোককে শুনলে হয়তো বা মাইন্ড করতেন কিন্তু ভদ্রলোক বেঁচে নাই। তো যাই হোক, এখন আমরা আপনারা তাহলে একটা নামাজের বিরতিতে যান। এখন বাজে হচ্ছে কত, 11, 4টা 11, আপনারা ঠিক 4টা 22-এর মধ্যে চলে আসবেন, ঠিক আছে? 4টা 22-এর মধ্যে আমরা ক্লাসটা শুরু করবো, এবং 22 মানে 23 বাজাবেন না, ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, একটা মার্কস এখান থেকে আসলেও আসতে পারে এবং সম্ভাবনা খুবই বেশি আসার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। 10 মিনিট। সবাই চলে এসছি আমরা? ওকে ভেরি গুড। আশিক মিয়া, বাকি সবাই? ওকে, অনেকেই চলে আসছি।
স্টিল আমার কিছু স্টুডেন্ট কম আছে। তাহলে আসেন এবার আমরা যাই তারপরের জায়গাটায়। সেটা কি? একদিনে 3টি ক্লাস? কার 3টি ক্লাস? আচ্ছা, এবার আসেন আমরা যদি বলি তারপরে হচ্ছে কি, বেন জনসন। আমরা ফাদার অফ ইংলিশ কমেডি যাকে বলা হয়, বেন জনসনকে বলা হয় ফাদার অফ ইংলিশ কমেডি। এবং তার সাহিত্যকর্মগুলোকে মনে রাখতে পারি কিভাবে? যে বেন জনসনের সাহিত্যকর্ম, সেই জায়গাটা হচ্ছে ফাদার অফ ইংলিশ কমেডি। এবং তাহলে তার যে সাহিত্যকর্ম আছে সেই সাহিত্যকর্ম হচ্ছে কি, ভোলপন, অ্যালকেমিস্ট, এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার। এবং তাদের কাছে বা তাদের যে সাহিত্যকর্ম, তাদের যে কাজগুলো আছে, তাদের যে সাহিত্যকর্ম আছে, সেই সাহিত্যকর্মগুলো মনে রাখার যে টেকনিক আছে, সেই টেকনিকটা যদি আমি করতে চাই, সেক্ষেত্রে তার নামটাকে আমি একটা নিষিদ্ধ পণ্যের সাথে মিলিয়ে ফেলবো। কি জানেন নিষিদ্ধ পণ্য? বেনসন। এই বেনসনের সাথে এক্স্যাক্টলি তাবাস্সুম সবার আগে বলতে পেরেছেন, বাহ, তাবাস্সুম, ভেরি গুড। তাহলে এই অবস্থা। আচ্ছা, আমি জানি, আমার মনে হয় যে আপনি আগে ইয়ে করেছেন, তাবাস্সুম আগে মনে হয় ক্লাসটা করেছিলেন, আবার কোনো ফ্রি ক্লাস হয়তো বা করেছেন। সেক্ষেত্রে আমরা যদি বলি এই জায়গায় বেন জনসনের যে নামটা আছে তাকে একটা নিষিদ্ধ পণ্য বেনসনের সাথে যদি মিলিয়ে ফেলি, ঘটনাটা খুব সহজে করা যায়। সেটা কি জানেন? বেন জনসন বেনসন খেয়ে এবং সাথে অ্যালকোহল খেয়ে, অ্যালকেমিস্ট অ্যালকোহল খেয়ে, বেন জনসন বেনসন এবং অ্যালকোহল খেয়ে এ সাইলেন্ট ওম্যানকে ভুলে ফোন দেয়, ভোলপন, ভুলে ফোন দেয় ভোলপন সেক্ষেত্রে। এবং এভরি ম্যান ইন হিজ হিউমার বলে, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার বলা হয়, তাই তো? তাহলে আমি যদি বলি এখানকার যে টেকনিকটা আছে সেটা যদি আমি বলি যে বেন জনসনের সাহিত্যকর্ম, এবং বেন জনসনকে কেন ফাদার অফ ইংলিশ কমেডি বলা হয়? কারণ বেনসন খেয়ে এবং অ্যালকোহল খেয়ে সে কমেডি তো করবে, তখন কি সে দুনিয়াদারি সবকিছু মানে সিনসিয়ার আলাপ করতে পারবে না, কিন্তু সে তখন কমেডি করা শুরু করবে। বেন জনসন বেনসন খেয়ে এবং অ্যালকোহল খেয়ে সে এই জাতীয় কাজগুলো করে। তাহলে আমরা যদি বলি এখান থেকে কি লিখতে পারি আমরা? যে বেন জনসন বেনসন খেয়ে, বেনসন এবং অ্যালকোহল খেয়ে, হল খেয়ে এ সাইলেন্ট ওম্যানকে, এ সাইলেন্ট ওম্যানকে ভুলে ফোন দেয়, ভুলে ফোন দেয়, ভুলে ফোন দেয়। এবং আবোল তাবোল কথা, আবোল তাবোল কথার মতো, আবোল তাবোল কথার মতো এভরি ম্যান ইন হিজ হিজ হিউমার, হিউমার এবং আউট অফ হিজ হিউমার, আউট অফ হিজ হিউমার, এই জাতীয় কথাগুলো বলে। আউট অফ হিজ হিউমার, আউট অফ হিজ, আউট অফ হিজ হিউমার, এই কথাগুলো বলে, এই কথাগুলো বলে। কে বলে? এই ভদ্রলোক বলে, বেন জনসন, তাই তো? তাহলে এটা যদি লিখে ফেলেন, এবং এটা কি করছি জানেন, এখন যেগুলো লিখে দিচ্ছি এটা লিখে দেওয়ার কারণটা হচ্ছে যে যখন আপনার এগুলো আপাতত লিখে ফেলবেন খাতায়, কিন্তু নোট কিন্তু এখন হচ্ছে না, নোটটা হচ্ছে স্ক্রিনশটের পাশে। যখন বেন জনসনের সাহিত্যকর্মগুলো লিখবেন তারপরে সেটার নিচে এই নোটগুলো করে ফেলবেন, সেটার নিচে এই নোটগুলো করে ফেলবেন যে আপনার বেন জনসনের যে সাহিত্যকর্ম আছে সেটা লেখার পরে পাশে এটা লিখে ফেলবেন যে বেন জনসনের যে টেকনিকগুলো আছে সেই টেকনিকটা কিভাবে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে? আচ্ছা, আপনারা কমে গেলেন তো, নামাজ পড়ে আসার পরে তো কম লাগছে, আরো তো বেশি ছিল আমার স্টুডেন্ট, এই এখনো এখনো আসছে দেখছেন। কই সবাই কোথায় আছেন? ঘুমাচ্ছেন নাকি? ঘুম লাগছে?
লাস্ট ক্লাস, কার কার ঘুম লাগছে বলেন। পরে আমি সিফাতুল্লাহর মতো বলবো আমি ঘুম ভাঙানিয়া পাখি, কি কি জানি বলে ভদ্রলোক। আচ্ছা ঠিক আছে, আছেন না, ভেরি গুড। ঘুম টুম পাচ্ছে না তো? ওকে, ভেরি গুড। মিস করবেন? আমিও মিস করবো স্যার, আমিও মিস করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এবার পড়াতে চলে যাই। ক্লাসটা অনেক ভালো লাগছে, আপনার ক্লাসে ঘুম আসবে না স্যার? ঘুম আসবে না, লাস্ট ক্লাস, মনটাই খারাপ। এত মন খারাপ করবেন না। স্যার আর দেখা হবে না কেন? দেখা হবে না কেন? দেখা অবশ্যই হবে, বিদ্যাবাড়িতে চলে আসবেন, নয়তো আমি যেখানে পোস্টিং এ যাবো সেখানে গিয়ে পোস্টিং এ বলবেন যে স্যার আমি চলে এসেছি। খালি পরিচয়টা দিবেন ইনশাল্লাহ, মানে আপনাকে চকলেটও খাওয়াবো। আর কাস্টমসে থাকে না যে কাস্টমসের ভ্যারাইটি আছে অনেক জায়গার মধ্যে, আপনার অনেক জায়গায় পোস্টিং টোস্টিং হওয়ার জায়গা আছে, মানে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আর কি পোস্টিং হওয়ার সুযোগ থাকে। তো সেই জন্য মজা হবে, আপনাদের কারোর না কারোর সাথে দেখা হয়েই যাবে, দেখবেন যে যে কোনো একটা জায়গায় আমার যখন পোস্টিং হবে তখন কারোর না কারোর এলাকায় তো গিয়ে পড়তেই পারি, তাই না? সেক্ষেত্রে পোস্টিং আপনার যে বন্দরগুলো আছে সেখানে হতে পারে, এয়ারপোর্টে হতে পারে, তারপরে আপনার দেখা গিয়েছে যে বিভিন্ন কাস্টম হাউসে হতে পারে, এই জাতীয় জায়গায়, তাই তো? হ্যাঁ, সিটিজিতেও হতে পারে, চিটাগাঙেও চলে হতে পারে। চিটাগাঙে হলো, এই জন্যই তো বললাম যে আমার সাথে আমার স্টুডেন্টদের দেখা হবে, কোনো না কোনো ভাবে কারোর না কারোর সাথে দেখা হয়ে যাবে। কুয়াকাটা গিয়েছে, সেখানেই যদি দেখা হতে পারে, তাহলে এখানে তো আমরা পোস্টিং এ তো কয়েকদিনের জন্যই যাব না, অনেক দিনের জন্য যাব, তাই না? তাহলে এটা আমরা লিখে ফেলি এবং এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো, এবং তাকে কমেডি বলা হয়, ফাদার অফ ইংলিশ কমেডি বলা হয়। তাহলে এটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন, ঠিক আছে? হয়েছে? ডান, গুড। তারপরে যদি যাই, জন ডান্নে, সেটা হচ্ছে কি পোয়েট অফ লাভ। জন ডান্নে যাকে বলা হয় পোয়েট অফ লাভ, সেক্ষেত্রে পোয়েট অফ লাভকে যে জন ডান্নে বলা হয়, এটাকে মনে রাখবো কিভাবে? বিদ্যাবাড়ি ছেড়ে চলে যাব না, বিদ্যাবাড়ি তো আমারই বাড়ি, তাই না? বিদ্যাবাড়ি ছেড়ে কিভাবে আবার যাওয়া যায়? হ্যাঁ, হয়তোবা দূরে যাব কিছুদিনের জন্য, আবার ফিরে আসব। আমার নিজের যে বাসাটা আছে সেই বাসাটা ছেড়েও তো যেতে হবে, তাই না? কিন্তু মানে যেটা আমার হোম, যেটা আমার ফ্যামিলি, সেটা ছেড়ে আবার যায় কিভাবে? আমি বিদ্যাবাড়ির সাথে অবশ্যই যুক্ত থাকবো, কিন্তু সেটা হয়তোবা রেগুলার ক্লাসের মাধ্যমে না, অন্য কোনো ভাবে হয়তোবা যুক্ত থাকতে পারি ইনশাআল্লাহ, যদি মানে থাকি আর কি। তাহলে যদি আমরা বলি এরপরের যে জায়গাটা আছে সেটা কি? জন ডান্নে, তাকে বলা হয় পোয়েট অফ লাভ। এবং এটাকে মনে রাখতে পারি কি জানেন? আমরা যখন বলি যে ভালোবাসো না, তুমি তো আমাকে আগের মতো ভালোবাসো না, দুনিয়া সবারই এই কমপ্লেইনটা শুনতে হয়, হোক ছেলে হোক মেয়ে, তুমি তো, আমি তো আর আগের মতো ভালোবাসা পাই না, তুমি তো আর আগের মতো আমাকে কেয়ার করো না, তাই না? তাহলে এই জাতীয় কথাগুলো যখন আমি বলছি পোয়েট অফ লাভ, ওই যে ডোন্ট, ডোন্ট কথাটা যখন বলছি, যে ডোন্ট কথাটা, তাহলে ইউ ডোন্ট লাভ মি এনিমোর, এই ডোন্ট কথাটা দিয়ে জন ডান্নে কথাটা আমরা মনে রাখতে পারি। এই পলে, আপনার কি মন খারাপ? কি হচ্ছে? কি হচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি কি হচ্ছে আপনার? জি স্যার, মনটা অনেক খারাপ। কেন, মানে হঠাৎ করে আপনাকে দেখছি অনেকক্ষণ ধরে, আপনি কেমন জানি, মানে কেমন জানি হয়ে আসছেন, কি হচ্ছে? সবকিছু ঠিকঠাক? নতুন বছরে পণ করেন যে এই বছর ইনশাল্লাহ চাকরি পাবেন, ঠিক আছে? নতুন বছরে চাকরিটা অনেক গুরুত্বপূর্ণ আমার জন্য। আর অবশ্যই তাছাড়া গুরুত্বপূর্ণ যেভাবে ইনশাল্লাহ। পরিশ্রম করতেছে, আল্লাহ যেন সেই পরিশ্রমের ফলটা দেয়। অবশ্যই অবশ্যই, আর আপনার আপনার মানে পটেনশিয়াল আছে, আমি তো কালকেই বললাম, আপনি পারবেন ইনশাল্লাহ, ভালো করতে পারবেন। একটু জাস্ট ফোকাস থাকবেন ইনশাল্লাহ, ঠিক আছে? স্যার, আপনার জন্য খুবই মানে আপনার যে সাফল্য, এটা কথা মানে মনে পড়লে আমার মানে চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে, যে একটা মানুষ কিভাবে এত কষ্ট করে এভাবে সাফল্য পাইতেছে, এরকমটা আসলে। এখনো আমার মানে আমি বিশ্বাস করে আরো দূর পর্যন্ত যাওয়ার ইচ্ছা রাখি আর কি, এখন বাকিটা আল্লাহর উপরে, মানে দেখি, কিন্তু জি স্টিল স্যার, আপনারা এটার জন্য যখন আরো আরো নিজে বেশি সফল হবেন নিজেকে তখন নিজে আরো আরো ভালো শক্ত লাগবে। করি, এই জন্য অবশ্যই আর কি অবশ্যই সেভাবেই ইন্সপায়ার স্ট্রং করি। হয়ে থাকবেন, ঠিক আছে? ঠিক জি আছে স্যার। পরে। ওকে, এরপরে যদি আমি বলি, জি, যে এই যে ভালোবাসো না, এই জাতীয় কথাগুলো কিন্তু আমাদের প্রায় সময় কমপ্লেইন শুনতে হয় যে তুমি তো আর আগের মতো আমাদেরকে ভালোবাসো না, বা তুমি তো আগের মতো আমাকে কেয়ার করো না। তাহলে ইউ ডোন্ট লাভ মি এনিমোর, এই যে ডোন্ট কথাটা, ডোন্ট কথাটার সাথে ডান্নে কথাটা চলে আসে, সেক্ষেত্রে এই যে কথাটা আছে এটা হয়ে যাচ্ছে কি, তিনি পোয়েট অফ লাভ। এবং পোয়েট অফ লাভ, তার যে বিখ্যাত সাহিত্যকর্ম জন ডান্নে ক্যান্টোনাইজেশন, সানরাইজিং, দ্য ভ্যালিডিকশন ফর বিডিং মর্নিং, সেক্ষেত্রে আপনি যদি বলেন এটাকে টেকনিকের মাধ্যমে যদি মনে রাখতে চাই, যে জন ডান্নে সান যখন বা সূর্য যখন উঠছিল, জন ডান্নে সূর্য যখন উঠছিল তেমন এক সকালে, মর্নিং এ, জন ডান্নে যখন সূর্য উঠছিল তখন মর্নিং এ ক্যান্টনমেন্টে থাকা অবস্থায় কাউকে গুড মর্নিং বলেছিলেন। জন ডান্নে
যদি বলা হয় যে ক্যান্টনমেন্টে থাকা, স্যার আপনি আমাদেরকে ভালোবাসেন কি বলেন, ভালোবাসি আবার না বেসে থাকা যায় নাকি? আমি বিশ্বাস করেন আমি মানে জীবনেও 4-5 ঘন্টার বেশি ক্লাস নিতাম না, আমি সেই জায়গার মধ্যে 12 ঘন্টা 14 ঘন্টাও ক্লাস নিয়েছি। কারণটা কি? ক্লাসের মধ্যে না গেলে স্টুডেন্টরা মন খারাপ করে, সেক্ষেত্রে ওই যে ভালোবাসাটা আছে ওই টানে আমি 14 ঘন্টাও ক্লাস নিয়েছি। আর 14 ঘন্টা ক্লাস নেওয়া বোঝেন, 14 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নেওয়া, মানে এটা কি সহজ? তাহলে যদি আপনি বলেন যে এই জায়গায় এটাতে টেকনিকে আমরা কি মনে রাখতে পারি, টেকনিকে মনে রাখতে পারি কি যে সূর্য ওঠার সময়, সূর্য ওঠার সকালে, সকালে ক্যান্টনমেন্টে, ক্যান্টনমেন্টের ডান্নে, ডান্নে গুড মর্নিং, মর্নিং জানিয়েছিল, জানিয়েছিল যে তাকে বলে, যে তাকে বলেছিল ইউ ডোন্ট লাভ মি, যে তাকে বলেছিল ইউ ডোন্ট লাভ মি মানে যে তাকে খোঁচা দিয়েছিল, তাই তো? তাহলে সেটা হয়ে যায় ইউ ডোন্ট লাভ মি। ফারজানা অনেকদিন পর লেখার উত্তর পেয়েছি। একটু আগে না আপনাকে আমি উত্তর দিলাম, ওই যে নরসিংদীর কথা জিজ্ঞাসা করলেন, আপনাকে তো উত্তর আমি মাত্রই দিলাম, কি বলে অনেকদিন পরে। তাহলে যদি আপনি বলেন এই জায়গাটা কি হয়েছে যে মানে টেকনিক যে সূর্য ওঠার আগে সকালে ক্যান্টনমেন্টে গুড মর্নিং জানিয়েছিল যে তাকে বলেছিল ইউ ডোন্ট লাভ মি, অর্থাৎ একই সাথে সব হয়ে যাচ্ছে। পোয়েট অফ লাভ, পোয়েট অফ লাভ যে জন টার্নে সেটা হয়ে যাচ্ছে, এবং সে সূর্য ওঠা সকালে মানে দ্য সান রাইজিং, ভ্যালিডিকশন ফর বিডিং মর্নিং, মর্নিং। এরপর যদি আপনি বলেন দ্য সান রাইজিং, ভ্যালিডিকশন ফর বিডিং মর্নিং, ক্যান্টনাইজেশন ক্যান্টনমেন্টে, এবং দ্য গুড ম্যারো বা গুড মর্নিং, তাই তো? এরপরে যদি যাই, এরপরে যদি যাই সেটা কি পুরিতান পিরিয়ড। পুরিতান পিরিয়ড কিভাবে মনে রেখেছিলাম বলেন তো? পুরিতান পিরিয়ড, পুরিতান পিরিয়ড কে বলবেন হ্যান্ড রেজ করে? পুরিতান পিরিয়ড কিভাবে মনে রেখেছিলাম? শ্যাম সুন্দর নাকি শামসুন নাহার? আমি কি পড়ছি, সরি, শামসুন নাহার আমি আনমিউট করে দিয়েছি স্যার, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। তাহলে এরপর আছেন মাহমুদা শামসুন নাহার, শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি না আপনাকে। এরপর আছেন মাহমুদা সাবরিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম পুরি আসসালাম স্যার। আগে ছিল 2 টাকা, এখন 2 হচ্ছে টাকা 6 এখন টাকা। হয়েছে 6 টাকা, ভেরি গুড। তাহলে 1620 থেকে 1660। এবং আপনি যদি বলেন এই পুরিতান পিরিয়ডে একজন সাহিত্যিক হচ্ছে জন মিল্টন, এবং মিল্টনের সাহিত্যকর্ম তাকে বলা হয় এপিক পোয়েট। আমরা ধরেন কেউ যদি কোনো একটা ইউনিক কাজ করে থাকে, এপিক কোনো একটা কাজ করে থাকে, তাহলে বলে আরে এপিক কাজ করেছো তো বা ইউনিক কাজ করেছো তো, যেই কাজটা কারোর সাথে কখনো মিলে না, মানে যে কাজটা আসলে ইউনিক একটা ডিফারেন্ট একটা কাজ। সেক্ষেত্রে জন মিল্টনের সাথে কারোর মিল নাই দেখে তিনি এপিক পোয়েট, এটা জন মিল্টনের সাথে কারোর মিল নাই দেখে তিনি এপিক পোয়েট। এবং তার দুটো গ্রন্থ আছে, একটা হচ্ছে প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেইনড, অর্থাৎ জন মিল্টন প্যারাডাইসটাকে হারিয়ে ফেলেছেন এবং প্যারাডাইসটাকে উদ্ধারও করে ফেলেছেন। কারোর সাথে মিল রেখে তিনি প্যারাডাইসটাকে হারিয়েও ফেলতে পারতেন না, উদ্ধারও করতে পারতেন না। কারণ কি? প্যারাডাইসটাকে উদ্ধার করার জন্য সামর্থ্য প্রয়োজন, প্যারাডাইসটাকে হারিয়ে ফেলার জন্য মানসিক শক্তি প্রয়োজন। যদি সেই শক্তি না থাকতো, সবার সাথে মিল রেখে যদি চলেন আপনি, আপনার কিন্তু শক্তি থাকবে না। সেজন্য জন মিল্টনের সাহিত্যকর্ম হচ্ছে তার সাথে কারোর মিল নাই। এবং তার আরেকটা এলিজি হচ্ছে লিসিডাস। এবং এটাকেও যদি আমি মনে রাখতে চাই, কিভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে কি লিচু ফলটি সবার পছন্দ না, লিচু ফলটি কিন্তু কিছু কিছু মানুষের পছন্দ, যদিও না আমার নিজের লিচু অনেক পছন্দ, অনেক মানুষের পছন্দ, বাট আমি চিন্তা করলাম যে সবাই তো আর লিচু পছন্দ করতে পারে না, তাহলে মিল্টনের সাথে মিল কারণ নাই, সেজন্য মিল্টনের যে সাহিত্যকর্ম সেটাই হয়েছে লিসিডাস। এবং মিল্টনকে সেজন্যই এপিক পোয়েট বলা হয়, কারণ তার সাথে কারোর মিল নাই। তাহলে এটা একটু যদি লিখে ফেলি যে মিল্টনের সাথে কারোর মিল নেই, মিল্টনের সাথে কারোর মিল নেই, মিল নেই, তাই তিনি, তাই তিনি এপিক পোয়েট, এপিক পোয়েট।
তাহলে এটা একটু নিয়ে ফেলবেন স্ক্রিনশট। হয়েছে? লাভ ইউ টু, লবকুশ, থ্যাংক ইউ সো মাচ। তারপরে যদি যাই, গুড, তারপরে যদি যাই সেটা কি, অ্যান্ড্রু মার্ভেল। মার্ভেল ভদ্রলোকের নাম দিয়েই পুরোটা আমরা মনে রাখতে পারি। মার্বেল কি, মার্বেল খেলেছেন কখনো ছোটবেলা? আমি নানু বাড়িতে গিয়ে খেলেছি মার্বেল। মার্বেল খেলার মধ্যেই অ্যান্ড্রিউ মার্বেল ভদ্রলোক মজা পেয়েছিলেন, ভালোবাসা খুঁজে পেয়েছিলেন, ডেফিনেশন অফ লাভ খুঁজে পেয়েছিলেন, তাই তো? তাহলে অ্যান্ড্রিউ মার্বেল মার্বেল খেলার মধ্যে ডেফিনিশন অফ লাভ খুঁজে পেয়েছেন। তিনি বিভিন্নভাবে মার্বেল খেলা প্র্যাকটিস করতেন। কিভাবে? আউট অফ সাইড, আউট অফ মাইন্ড, দূরে থেকে কাছে, আউট অফ সাইড নিয়ার টু মান, কাছে থেকে দূরে, নিয়ার টু সাইড, আউট অফ মাইন্ড, অর্থাৎ দূরে এবং কাছে সকল ভাবে। অর্থাৎ মার্বেল খেলা পছন্দ, মার্বেল খেলার মধ্যে তিনি ডেফিনেশন অফ লাভ খুঁজে পেয়েছেন এবং এজন্য তিনি বিভিন্ন ভাবে আউট অফ সাইড, আউট অফ মাইন্ড, নিয়ার টু সাইড, আউট অফ মাইন্ড, মানে দুনিয়ার যত কথাগুলো আছে দেখেন কত সহজে মনে রাখা যায় না মিল করে। দেখেন আউট অফ সাইড, নিয়ার টু মাইন্ড, মার্বেল মানে মার্বেল প্র্যাকটিস করেছেন, কাছে থেকে দূরে, দূরে থেকে কাছে, এভাবে। তাহলে মার্বেল খেলায় ভালোবাসা খুঁজে পান, এটাকে যদি আপনি মনে রাখতে চান, মার্বেল খেলায় খেলায় ভালোবাসা খুঁজে পান। অ্যান্ড্রিউ মার্বেল মার্বেল খেলায় ভালোবাসা খুঁজে পান এবং বিভিন্নভাবে তিনি মার্বেল খেলে আসলে মানুষকে আকৃষ্ট করা, মানে কি বলে, মজা মজা পেতেন বলে বিভিন্নভাবে তিনি প্র্যাকটিস করছেন, তাই তো? ভালো হয়েছে? এটা নিয়েছেন? হ্যাঁ, আমি এভাবে পড়ে এত ভালো করেছি, আমার মুখস্থ বিদ্যা খুব একটা ভালো না, আমি টেকনিক দিয়ে পড়তাম। তারপর যদি বলি হেনরি ফিল্ডিং, হেনরি ফিল্ডিং যখন আপনি বলছেন, হেনরি ফিল্ডিং তিনি টম জোন্স, জোসেফ হেনরিউস এবং মডার্ন হাজব্যান্ড এই জাতীয় যে গ্রন্থগুলো আছে সেটা কি তিনি লিখেছেন এবং তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ নোভেল। মনে রাখতে পারি কিভাবে? এই আপনাদেরকে দেখা যাচ্ছে না কেন? কয়েকজনকে মাত্র দেখতে পাচ্ছি, সবাই কোথায়? আচ্ছা, তাহলে আমরা যদি বলি হেনরি ফিল্ডিং, হেনরি ফিল্ডিং হচ্ছে ফিল্ডিং মারার মধ্যে পারদর্শী ছিলেন। হেনরি ফিল্ডিং হচ্ছে ফিল্ডিং মারার মধ্যে পারদর্শী ছিলেন। ভদ্রলোক জানলে খুবই মানে ব্যাপক পরিমাণে মাইন্ড করতো আমার উপরে। সেক্ষেত্রে যদি আপনি বলেন হেনরি ফিল্ডিং হচ্ছে ফিল্ডিং মারায় পারদর্শী ছিলেন, বা এভাবে মনে না রাখেন, আপনি আপনি অন্যভাবে চিন্তা করতে পারেন। হেনরি ফিল্ডিং এর যে সাহিত্যকর্ম আছে সেই জায়গার মধ্যে নোভেল আছে, তাকে ফাদার অফ ইংলিশ নোভেল বলা হয়। মনে রাখতে পারি কিভাবে? ধরেন আমাদের বাংলাদেশে কিন্তু একজন মডেল আছে যার নাম হচ্ছে নোভেল, চেনেন? ভদ্রলোক কিন্তু হ্যান্ডসাম আছে, একটা ছেলে আছে নোভেল, এখন একটু বুড়ো হয়ে গিয়েছে, বাট হি ইজ ভেরি মাচ ড্যাশিং, মানে খুবই ড্যাশিং একটা ছেলে। তাহলে যদি আপনি বলেন যে এই নোভেলকে দেখলে অনেকের ফিল্ডিং মারতে ইচ্ছা করে, বলতে পারেন, মানে মনে মনে আর কি ইচ্ছা করে, সামনাসামনি তো আর গিয়ে মারবেন না, মনে মনে ইচ্ছা করে ইস। তাহলে যদি আপনি বলেন এই নোভেল, তিনি হচ্ছে ফাদার অফ ইংলিশ নোভেল, হেনরি ফিল্ডিং। এরপরে যদি আপনি বলেন তিনি মডার্ন হাজব্যান্ড, এই নোভেল হচ্ছে কি মডার্ন হাজব্যান্ড, তিনি মডার্ন যুগের একজন হাজব্যান্ড বলেই আপনাদের যে ফিল্ডিং মারার ইচ্ছা সেটা সে খুব একটা প্রায়োরিটি দেয় না, কারণ তিনি মডার্ন হাজব্যান্ড। যদিও মডার্ন হাজব্যান্ডটা বলতো যে না ঠিক আছে, তাহলে মডার্ন হাজব্যান্ড তাও আমরা মনে রাখছি যে তিনি মডার্ন হাজব্যান্ড বলেই সে এইসবকে পাত্তা বেশি একটা দেয় না। যখন আপনি বলছেন হেনরি ফিল্ডিং ফাদার অফ ইংলিশ নোভেল, এই আপনারা সবাই কি হয়েছে আপনাদের? আমি বুঝলাম না কি। হ্যাঁ, হাসির কথা বলছি, হাসেন না কি একেবারে, মানে ইয়ে করে রাখছেন, এমন করলে তো হবে না স্যার, আমি তো আছি তাই না, এখনো তো আমাদের মানে পরবর্তীতে আমার লাইভ ক্লাস হবে, সবকিছু হবে, আপনারা মানে কি রকম মানে কি শুরু করছেন, এটা হলো কিছু? যেহেতু একবার আপনাদের স্যার হয়েছে, ইনশাল্লাহ সারা জীবন আমি স্যার থাকবো, ঠিক আছে, মন খারাপের কিছু নাই। আজকে লাস্ট ক্লাস, মানে যদিও এখানকার মানে লাস্ট ক্লাস হচ্ছে, বাট স্টিল সারা জীবন ইনশাল্লাহ স্যার থাকবো, যেখানেই কখনো দেখা হোক না কেন বলবেন পরিচয়টা দিয়ে যে স্যার আমি আপনার স্টুডেন্ট, আই উইল বি দেয়ার ফর ইউ সারা জীবন ইনশাল্লাহ, মানে যদি আমি ঠিক থাকি আর কি, ঠিক আছে? এটা নিয়ে কোনো ইয়ে করবেন না, মন খারাপের কিছু নাই। তাহলে তারপরে যদি আমরা বলি জোসেফ অ্যান্ড্রিউস এবং টম জোন্স, এটাও লিখেছেন কে? হেনরি ফিল্ডিং। তার ফার্স্ট নোভেল হচ্ছে টম জোন্স এবং সেকেন্ড নোভেল হচ্ছে জোসেফ অ্যান্ড্রিউস। তাহলে এটা একটু নিয়ে ফেলবেন স্ক্রিনশট, এটা একটু নিয়ে ফেলবেন। ওকে, ডান। তারপরে যদি আমরা বলি জনাথন সুইফট, সুইফট মানে কি? সুইফট মানে কি? তাড়াতাড়ি না,
তাড়াতাড়ি তাড়াহুড়ো করে কোনো কিছু। জনাথন সুইফট, সেক্ষেত্রে দ্য গ্রেটেস্ট স্যাটায়ারিস্ট বা রসাত্মক কবি যাকে বলা হয়, জনাথন সুইফট। সেক্ষেত্রে জনাথন সুইফট যখন একটা জিনিস দেখছেন, সেক্ষেত্রে তিনি গালিভার্স ট্রাভেল, টেল অফ দ্য টাব এবং ব্যাটেল অফ দ্য বুক এই জাতীয় জিনিসগুলো লিখেছেন। ঠিক আছে, এই জায়গা থেকে তাহলে এটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন যে জনাথন সুইফট লিখেছেন কি দ্য গ্রেট স্যাটারিস্ট তিনি, এবং মানে স্যাটারিস্ট হচ্ছে কি রঙ্গব্যঙ্গের কবি যাকে বলা হয় জনাথন সুইফট, মানে তিনি অনেক সুইফটলি কাজগুলো করতেন বলে দ্রুত আর কি, সুইফট দ্রুত, সেজন্য তিনি জনাথন সুইফট হচ্ছে কি যে রঙ্গব্যঙ্গের কবি তাকে বলা হয় ইংরেজিতে। এবং গালিভার্স ট্রাভেল, যেটি কিনা গালিভারের সফরনামা, বাংলায় অনুবাদ করেছেন কে? আবুল মনসুর আহমেদ, খুবই গুরুত্বপূর্ণ। টেল অফ দ্য টাব এটাও তিনি লিখেছেন, এবং ব্যাটেল অফ দ্য বুক এটাও তিনি লিখেছেন। ঠিক আছে, এটা হয়েছে আশা করছি। তারপরে যদি যাই, আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ তিনি খুবই গুরুত্বপূর্ণ মক হিরোইক পোয়েট বা ফেমাস মক হিরোইক পোয়েট। তাহলে আলেকজান্ডার পোপকে যদি বলা হয় মক হিরোইক পোয়েট, সেক্ষেত্রে কিভাবে মনে রাখতে পারবো আমরা মক হিরোইক পোয়েট? সেক্ষেত্রে আমি যদি বলি যে মক, মক যদি আমি বলি মক কি মুখ, মুখ তাই না, মানুষের মুখ যদি আমি বলি বাংলায়, তাহলে মুখ দিয়েই তো মানুষ এমন কাজ করে যেটায় পাপের ভাগীদার হতে হয়, তাই না? না এখন প্রয়োজন, তাহলে মুখ দিয়েই মানুষ এমন কাজ করে যাতে সে পাপের ভাগীদার হয়। একটা মানুষকে গালি দেয়, একটা মানুষকে কি বলে যে পরনিন্দা করে, এই জাতীয় কাজগুলো মুখের কারণেই তো মানুষ গালি মানে কি বলে যে পাপগ্রস্ত হতে পারে, তাই না? তাহলে মক হিরোইক পোয়েট এটা কি মুখ, মুখের কারণে সে পোপ বা পাপ হতে পারে, মানুষের মুখের কারণে তার পাপ হতে পারে। তাহলে আলেকজান্ডার পোপ যে মক হিরোইক পোয়েট, পোপের সাথে পাপ এবং মখের সাথে মুখ, মোটামুটি মনে রাখাটা সম্ভব। এবং এরপরে যদি আমরা বলি তার যে ফেমাস গ্রন্থগুলো আছে সেগুলো মনে রাখতে পারি কিভাবে? দ্য রেপ অফ দ্য লক, অ্যান এসে অন ম্যান, অ্যান এসে অন ক্রিটিসিজম। আপনি যদি বলেন অ্যান এসে অন ম্যান, অ্যান এসে অন ক্রিটিসিজম, এগুলো হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ। তাহলে এটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন, হয়ে থাকলে ডান লিখবেন। ক্লাস শেষে অনেক ভালো লাগবে কিছু বলার সুযোগ দিলে। আমি আসলে ক্লাস শেষে না ভয় পাই, কারণ এরকম একটা ব্যাচে হয়েছে আমার স্টুডেন্টরা কান্না করেছে, মানে বেশ কান্না করেছে, তো সেই জন্য আমার আসলে ভয় লাগে যদি একজনের সাথে কথা বলি পরে পরে দেখা যাবে যে আমিও যদি কাঁদলাম তখন কেমন হবে, তো সেই জন্য আসলে খুব একটা বেশি আমি সাহস করতে পারি না এই জিনিসটা। তাহলে এরপরে যদি যাই, কি বলে রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড কত সাল থেকে কত সাল বলেন? জাস্ট একটা হিন্ট আমাকে বলে দেন তাহলেই হবে, আর কিছু না, ডিউরেশনটা বলেন, কত বছর, কত বছর মানে কত সাল থেকে কত সাল, জাস্ট একটা ডিউরেশন হ্যান্ড রেজ করে বলতে পারেন। এক্স্যাক্টলি 32 এক্স্যাক্টলি, দেখেছেন মনে আছে আপনাদের। তাহলে রোমান্টিক পিরিয়ড হচ্ছে একটা মানুষ রোমান্টিক থাকে 32 বছর পর্যন্ত। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাকে বলা হয় পোয়েট অফ নেচার, পোয়েট অফ চাইল্ডহুড, পোয়েট অফ প্যান্থিজম। তিনটা টাইটেলই খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি যদি বলেন পোয়েট অফ নেচার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কিভাবে মনে রাখতে পারি? ধরেন তিনি যে চাইল্ডহুড পোয়েট, এটাকে পোয়েট অফ নেচার এবং পোয়েট অফ প্যান্থিজম সবগুলোকে একসাথে মনে রাখবো কিভাবে? তিনি একবার ছোটবেলায়, মানে তিনি যখন ছোট ছিলেন, পোয়েট অফ চাইল্ডহুড, ছোটবেলায় তো মানুষের ওয়ার্ডের প্রয়োজন হয়, তাই না? ওয়ার্ডসওয়ার্থ, সেক্ষেত্রে প্রথমে তো ওয়ার্ড আছে। একটা মানুষ যখন ছোট থাকে তখন তার ওয়ার্ডের প্রয়োজন হয়, তখন তার জ্ঞানের প্রয়োজন হয়, তখন তার বিভিন্ন শব্দ শেখার প্রয়োজন হয়। সেক্ষেত্রে যদি আপনি বলেন যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে পোয়েট অফ চাইল্ডহুড, ছোটবেলায় মানুষ শব্দ শেখে। এবং যখন ছোটবেলায় তিনি শব্দ শিখেন, ওয়ার্ডসওয়ার্থ ছোটবেলা থেকে খুব ভাবুক ছেলে ছিলেন। তিনি একটু ভাবসাব নিয়ে প্রকৃতির কাছে, ন্যাচারের কাছে গেলে না তার মাথা থেকে অনেক ওয়ার্ড বেরোতো। প্রকৃতির কাছে গেলে বা ন্যাচারের কাছে গেলে ওয়ার্ডসওয়ার্থের মাথা থেকে অনেক ওয়ার্ড বেরোতো, শব্দ। কবিরা দেখেন না যে প্রকৃতির কাছে গিয়ে, সমুদ্রের কাছে গিয়ে লেখার চেষ্টা করে যাতে ফিলটা আসে, সেক্ষেত্রে ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির কাছে গেলে সে খুব ফিল পেত, তার মাথা দিয়ে ওয়ার্ড বেরোতো। কিন্তু প্রকৃতিতে যখন প্রকৃতির কাছে যেত তখন প্রকৃতি থেকে প্যান্থার যখন তাকে দেখতো, প্যান্থারেরও একটা ফিল আসতো যে একটা খাওয়া যায় কিনা মানুষটাকে, তাহলে প্যান্থার তাকে দেখে দৌড়ানি দিত। প্যান্থার মানে কি? চিতাবাঘ। সেক্ষেত্রে স্পিকার অফ প্যান্থিজম, পোয়েট অফ চাইল্ডহুড এবং পোয়েট অফ নেচার, তিনটা একই সাথে তিনি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে পোয়েট অফ চাইল্ডহুড, পোয়েট অফ প্যান্থিজম, পোয়েট অফ নেচার। এবং এই জিনিসগুলো সময়ের স্বল্পতার কারণে আমি হয়তো বা পুরোটা লিখে দিতে পারছি না, যেটা আপনারা রেকর্ডেড ক্লাসটা অবশ্যই দেখে দেখে এটা নোট করে ফেলবেন। যে কথাগুলো আমি বলছি সারা জীবন এটা নোট হয়ে থাকবে,
মানে এখান থেকে আর মানে ইনফ্যাক্ট আপনার কখনো এটা নিয়ে টেনশন করতে হবে না। তাহলে পোয়েট অফ নেচার, পোয়েট অফ স্পিকার, পোয়েট অফ চাইল্ডহুড এবং পোয়েট অফ প্যান্থিজম, এটা একটা নিয়ে ফেলবেন তাহলে স্ক্রিনশট। স্যার আপনার ক্লাস পাবো, সেই আশা 123 ক্লাস করছিলাম কিন্তু পেলাম না আনফরচুনেটলি। স্যার আসলে কষ্টটা আমারও লাগছে। তাহলে এটা হয়েছে আমাদের না। তারপরে যদি বলি ফেমাস ওয়ার্ক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ফেমাস ওয়ার্ক গুলো কিভাবে হতে পারে, আমরা কিভাবে মনে রাখতে পারি? আসেন তো দেখি, টেকনিক দিয়েই করব। লিটারেচার আপনারা যারা ভয় পান তারা লিটারেচারের মানে থাকে না যে লিটারেচার আমি যদি 3 থেকে 4টা ক্লাস পেতাম, মানে বা 3 থেকে 4টা ক্লাসের মধ্যে আপনার লিটারেচার একেবারে একেবারে মানে মাখন বানিয়ে দেওয়া সম্ভব এই জায়গাটাকে, মানে এতটা টেকনিকে এটা কাজ করা যায়। তাহলে আসেন তো দেখি, এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই ভদ্রলোকের মাথায় অনেক ওয়ার্ড আছে, অনেক জ্ঞান আছে, তাই না? তাই তো সে বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা দিবে, তাই না? প্রিলিউড। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মাথায় অনেক ওয়ার্ড আছে, তাই সে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে, দ্য প্রিলিউড। এবং প্রিলিমিনারি পরীক্ষা কি যে কেউ মানে যে কোনো ভাবে দিতে হলে কি হয়, মানে যে কোনো ভাবে দিলে কি হয়, অবশ্যই সলিড প্রিপারেশন লাগে, সলিটারি র্যাপার প্রিপারেশন। পরীক্ষাটা মানে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা সলিড প্রিপারেশন নিয়ে দিতে হয়, তাই তো? বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সলিড প্রিপারেশন নিয়ে দিতে হয়। এবার যদি আমি বলি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করার একটা ভয় আছে, ভয়টা কেন? এক্সকারশন বা এক্সট্রা কাট মার্কস না যেন হয়ে যায়, মানে বেশি না যেন আপনি ভুলটা দাগিয়ে ফেলেন, বেশি ভুল দাগালে তো আপনার নেগেটিভ মার্কিং চলে আসে। তাহলে এক্সট্রা কাট মার্কস এর জন্য তার প্রিলিতে ফেল করার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তার মানে প্রিলি পরীক্ষা দিয়েছেন, সলিড প্রিপারেশন ছিল, তার কনসার্ন ছিল এক্সট্রা কাট মার্কস বা এক্সকারশন, যে না জানো তার মার্কসটাকে কেটে ফেলা হয়। এরপরে যদি আমি বলি, তিনি ডেফোডিল বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছিলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রিলিমিনারি পরীক্ষা তো গ্র্যাজুয়েশনের পরেই দিতে হয়, ডেফোডিল থেকে পড়ালেখা করেছিলেন। এবং তিনি একবারে পাশ করেন নাই, তিনি 3বার প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন, 3বার প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন, 3বারের একবারও পাশ করেন নাই। পরে তিনি শেষমেশ আক্ষেপে বলছেন, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড, যে আমি আসলে অবাক হই একটা মেঘের মতো, যে আমি কিভাবে ফেল করি। ঠিক আছে, এটা তাহলে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন। আমি অবাক হই যে আমি কিভাবে ফেল করি, এই কথাটা বলে তিনি বলে যে আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড, তাই তো? এরপরে যদি যাই, সেটা কি? তো তারপরে যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দেখলেন যে না তিনি ফেল করছেন, তারপরে তার প্ল্যান হলো যে আমি যেহেতু একা ফেল করছি, আমি এবার একটু গ্রুপ স্টাডি করি। তিনি তারপরে 7 ফ্রেন্ডকে নিয়ে, উই আর 7 বা তার 7জন বন্ধুকে নিয়ে তিনি প্রিলিমিনারি প্রিপারেশন নেওয়া শুরু করেন, তাই তো? তাহলে তিনি 7জন ফ্রেন্ডকে নিয়ে, উই আর 7, তিনি প্রিলিমিনারি প্রিপারেশন নেওয়া শুরু করেন। এবং পরীক্ষার আগের দিন তার মাথার মধ্যে আপনাদের যেমন বুকটা ধুরপুর করতে থাকে না পরীক্ষার আগের দিন, তারও মাই হার্ট লিপস আপ। 7জন মিলে পরীক্ষা দিচ্ছেন, কিন্তু তার পরীক্ষার আগের দিন একটু বুকটা ধুরপুর করছে যে না জানি আমার পরীক্ষা ফেল করে ফেলি, কারণ তিনি প্রিপারেশন নিয়েছেন। এবং তিনি তারপরে দেখছেন যে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, পরীক্ষার আগে চিন্তা করছে যে দূর, মরে গেলে তো শেষই, প্রিলিমিনারি নিয়ে টেনশন করে কি হবে, প্রিলিমিনারি নিয়ে টেনশন করবো না, একদিন তো মরেই যাব, দেখি কোন রকম পরীক্ষাটা দিয়ে আসি। তখন তিনি চিন্তা করলেন দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এত কিছু দুনিয়ার চিন্তা করবো না, খালি পরীক্ষা দিয়ে আসবো। এবং খালি পরীক্ষা দিয়ে আসবো বলে তিনি চিন্তা করছেন যে আমি জাস্ট আমার ডিউটিটা করে যাব, আমার যে ডিউটিটা আছে, আমি যা পারি সেটা দাগিয়ে আসবো, আমি যা পারি না তা দাগাবো না। তিনি চিন্তা করলেন যে আমি যা পারি তা দাগাবো, আমি যা পারি না তা দাগাবো না, ওড টু ডিউটি। এবং তিনি যখন সব টেনশন ভুলে শুধু তার ডিউটি পালন করেছেন, প্রিলি পাস করা তার কাছে হয়ে গেল একটা লুসি পোয়েম। লুসি পোয়েম মানে কি, একেবারে সহজ থাকে না, যে মানে বাচ্চাদের মতো, তাই তো? প্রিলি পাস করা তার কাছে হয়ে গেল একটা লুসি পোয়েম। এবং তিনি সেই প্রিলি পাসের ঘটনাটা প্রিফেস টু লিরিক্যাল বাল্লাদের মধ্যে লিখেছিলেন। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রায় 15টার মতো গ্রন্থ আমরা এক তুড়িতে দেখে ফেললাম। মজা না জিনিসটা? স্ক্রিনশট দিয়ে ফেলেন, স্ক্রিনশট নিয়ে ফেলেন, নেওয়া হয়েছে? ওকে, ডান, গুড। তারপরে যদি যাই জর্জ বার্নার্ড শ এর গুলো একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন। ওনার মোটামুটি বেশ কয়েকটা গ্রন্থ আছে, এটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন। ওকে, সোনিয়া সরকার, সেম হিয়ার স্যার। ওকে, হয়েছে? আচ্ছা, তারপরে যদি যাই, সেটা কি? ক্যান্ডিডা।
হার্টব্রেক হাউস, পিগম্যালিয়ন, মেজর বারবারা, উইডোয়ার্স হাউস সবগুলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। হয়েছে? ডান। মিসেস ওয়ারেন্স প্রফেশন, ফিলান্ড্রেরার, জর্জ বুল অ্যান্ড আদার আইসল্যান্ড, ডেভিলস ডিসিপ্লিন, ম্যান অফ ডেস্টিনি। হয়েছে আশা করছি। আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে নিয়ে বিভিন্ন লাইভ ক্লাস আমি বলে থাকি যে আর্নেস্ট হেমিংওয়ের এই জায়গাটা কিন্তু এসেছিল। আর্নেস্ট হেমিংওয়ের যে গ্রন্থটা মানে প্রথম ধাপের পরীক্ষায় এটা এসেছিল, এ ফেয়ারওয়েল টু আর্মস, দেখবেন প্রথম ধাপের পরীক্ষায়। এটা কি কিভাবে মনে রেখেছিলাম জানেন? আর্নেস্ট হেমিংওয়ের যে গ্রন্থগুলো আছে সেটা হচ্ছে কি, হেমিংওয়ে তার লাস্টের নামের মধ্যে আছে কি, আর্নেস্ট হেমিংওয়ে। হেমিংওয়ে, তাহলে হেমিংওয়ের লাস্টে একটা ওয়ে আছে, ওয়ের অর্থ কি? রাস্তা। এই ভদ্রলোক রাস্তায় আর্মসের ফেয়ারওয়েল দিতে গিয়েছিল। আর্মসের ফেয়ারওয়েল দেয়া মানে কি, আর্মসকে যদি আপনি, আর্মস মানে কি বাহু, তো বাহুকে যখন আপনি কোনো কিছুতে একটা ফেয়ারওয়েল দিচ্ছেন, বাহুকে যখন আপনি ডেডিকেট করছেন, তার মানে কি আপনি ওয়ার্কআউট করছেন বা এক্সারসাইজ করছেন। ওয়ার্ডসওয়ার্থ আর্মসকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য, সরি ওয়ার্ডসওয়ার্থ না, আর্নেস্ট হেমিংওয়ে ওয়েতে বা রাস্তায় তিনি আর্মসকে ফেয়ারওয়েল দিয়েছিলেন। এবং আর্মসকে ফেয়ারওয়েল দেওয়ার সময়, যখন আর্মসকে তিনি ফেয়ারওয়েল দিচ্ছিলেন, এমন সময় একজন বৃদ্ধ মানুষ সমুদ্রের পাশ দিয়ে, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, সমুদ্রের পাশ দিয়ে সূর্যোদয়ের সময় তার বাসায় এসেছিল। আর্নেস্ট হেমিংওয়ে যখন সকালবেলা আর্মসের ফেয়ারওয়েল দিচ্ছিলেন, মানে জগিং করছিলেন, তখন সূর্যের কি বলে, সূর্য ওঠার সময় একজন বৃদ্ধ মানুষ সমুদ্রের পাশ দিয়ে তার বাসায় এসেছিলেন। এবং কলিং বেল বাজাতে বাজাতেই তার ওয়াইফ বাসা থেকে বলে উঠলো, ফর হুম দ্য বেল টুলস, অর্থাৎ কার জন্য বেলটি বেজে উঠেছে। তাই তো, ওই যে গান আছে না, কে বাঁশি বাজায়, ওই রকম আর কি, বুঝতে পেরেছেন? তাহলে কার জন্য বেলটি বেজে উঠেছে, ফর হুম দ্য বেল টুলস, তাই তো, যে কার জন্য বেলটি বেজে উঠেছিল, তাই তো। তাহলে এটা যদি শেষ হয়, এটা নিয়েছেন? এবছরের শেষটা ভালো হলো আপনার ক্লাসের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফারজানা বাবু। হয়েছে মনে হয়, এটা আশা করছি। তারপরে যদি যাই, এবার আসেন কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, স্টিফেন হকিং, খুবই গুরুত্বপূর্ণ। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, স্টিফেন হকিং। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এ ডলস হাউস, হেনরিক ইবসেন। এ ডলস হাউস, এ ডলস হাউস কথাটা বলে কে? হেনরিক ইবসেন। এবং যদি আপনি এটাকে মনে রাখতে চান সহজে, আমি খুব ফাস্ট বলবো, আমার হাতে 3 মিনিটের মতো সময় আছে, খুব ফাস্ট বলবো, এটাকে রিপিট শুনে তারপরে লিখে ফেলবেন। ডলস হাউস, আমি কিন্তু পারি ইচ্ছাগুলো আপনাদেরকে শুধু দেখিয়ে যেতে, কিন্তু এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট আপনাকে টেকনিক্যালি যদি বলে যে আপনি মনে রাখা আপনার জন্য সহজ হবে। ডলস হাউস কি জানেন? ইবনে সিনা হাসপাতাল বা যে কোনো হাসপাতালের নিচে দেখবেন সবসময় একটা খেলনার দোকান থাকে। বাচ্চারা হাসপাতালে যায়, খেলনার দোকান, আম্মু কিনে দাও কিনে দাও, এরকম হাসপাতালে। এবার আমি মনে রেখেছি কিভাবে, ইবসেন মানে কি, ইবনে সিনা হাসপাতালের নিচে একটা ডলের হাউস আছে, খেলনার দোকান আছে, হেনরিক ইবসেন, ডলস হাউস। এ গ্রামার অফ পলিটিক্স, লাস্কি। যারা পলিটিক্স করে তারাই তো লাশ হয়ে সচরাচর ফিরে বাসায়, তাই না? এ গ্রামার অফ পলিটিক্স, পলিটিক্স হচ্ছে লাস্কি। হন্টেড হাউস, ভার্জিনা উলফ। কারণটা কি? উলফ মানে কি? নেকড়ে। হন্টেড মানে কি? ভয়ঙ্কর হাউস। তাহলে ভয়ঙ্কর হাউসে নেকড়ে থাকবে না অন্য কেউ থাকবে? হন্টেড হাউস, ভার্জিনা উলফ। স্ক্রিনশট নেন। নিয়েছেন? ওকে, এরপরে যদি যাই, এ লং ওয়াক টু ফ্রিডম, নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম লিখেছেন। নেলসন ম্যান্ডেলা কোন দেশের মানুষ? নেলসন ম্যান্ডেলা হচ্ছেন আফ্রিকান মানুষ। আফ্রিকান মানুষদের দেখবেন পা অনেক লম্বা থাকে, আফ্রিকান মানুষটা লম্বা লম্বা পা দিয়ে চলে। সেক্ষেত্রে নেলসন ম্যান্ডেলা লং ওয়াক, যার লম্বা পা সে তো লম্বা হাঁটা দিবে, তাই না? লং ওয়াক দিবে তো সেই যার লম্বা পা আছে। সেক্ষেত্রে নেলসন ম্যান্ডেলার গ্রন্থ হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম, বা কি বলে, স্বাধীনতার পথে লম্বা যাত্রা। এনিম্যাল ফার্ম, জর্জ অরওয়েল। এনিম্যাল ফার্ম বলতে আমি যদি বলি বাংলাদেশে এনিম্যাল ফার্মের পার্সপেক্টিভ কি, আমি যদি বলি বাংলাদেশে এনিম্যাল ফার্মের পার্সপেক্টিভ হচ্ছে, সাধারণত এনিম্যাল ফার্ম আমরা গরুর ফার্মকে বুঝি। গরু থেকে আমরা দুধ পাই এবং দুধ দিয়ে ঘি হয়। ঘি যেহেতু একটা তেল বা ঘি তো একটা অয়েলের মতো, তাহলে জর্জ অরওয়েল হচ্ছে কি? ওয়েল। এনিম্যাল ফার্ম লিখেছেন জর্জ অরওয়েল, কারণ ওই তেল তো দুধ থেকে হয়, ঘি হয়। সেক্ষেত্রে জর্জ অরওয়েল হচ্ছে এনিম্যাল ফার্ম। আন্না কারিনা এবং আমি যদি বলি ওয়ার অ্যান্ড পিস, ওয়ার অ্যান্ড পিস, এই দুটো গ্রন্থই তিনি লিখেছেন। লিও টলস্টয়, খুবই গুরুত্বপূর্ণ। লিও টলস্টয়, আন্না কারিনা এবং
কি বলে যে ওয়ার অ্যান্ড পিস। এবার যদি এটাকে আমরা মনে রাখতে চাই, কিভাবে মনে রাখতে পারি? কারিনা কাপুর বেশ লম্বা একটা নায়িকা, এটা একটা কথা। আবার আরেকভাবে যদি মনে রাখতে চাই, ওয়ার অ্যান্ড পিস, যে যুদ্ধ করে, সৈনিক কখনো দেখেছেন বেটে হতে? সৈনিকও তো লম্বা হবে, তাই না? তাহলে লিও টলস্টয় যখন আপনি বলছেন এই যে ভদ্রলোক তো টল, ভদ্রলোক লম্বা, বুঝতে পারছেন? কারিনা কাপুরের মতো লম্বা এবং সৈনিকের মতো লম্বা, সেক্ষেত্রে তিনি কি লিও টলস্টয়, আন্না কারিনা এবং ওয়ার অ্যান্ড পিস লিখেছেন। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ফায়োদর দস্তয়েভস্কি। এই ভদ্রলোকের নাম উচ্চারণ করাই আপনার জন্য একটা পানিশমেন্ট, দেখেছেন? এই ভদ্রলোকের যে নাম আছে সেটা উচ্চারণ করাই আপনার জন্য একটা পানিশমেন্ট। তাহলে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট যে এই ভদ্রলোক লিখেছে, এটা নিয়ে কোনো ডাউট থাকারই তো কথা না। এর নাম উচ্চারণ করতে আপনার ঠোঁট মুখের 12টা 14টা বেজে যাচ্ছে, সেক্ষেত্রে এই যে এত কঠিন একটা নাম, সেই জন্য তিনি হয়ে যাচ্ছেন কি ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট লিখেছেন। তারপর যদি বলি দাস ক্যাপিটাল, কার্ল মার্কস। দাস প্রথাটা কালে ছিল বা গতকাল ছিল, মানে আগেকার দিনে ছিল। দাস প্রথাটা বর্তমানে কিন্তু নাই, আগে দাস প্রথা ছিল, বর্তমানে যেহেতু নাই তার মানে কি কাল ছিল, কালে দাস প্রথা ছিল, সেক্ষেত্রে দাস ক্যাপিটাল লিখেছে কার্ল মার্কস। স্ক্রিনশট নিয়েছেন? আচ্ছা, এরপরে যদি যাই, সেটা কি গড অফ স্মল থিং, অরুন্ধতী রয়। এটাকে যদি আপনি মনে রাখতে চান, আমি এটাকে মনে রেখেছি যে ধুতি পরে না, ধুতি, ধুতি পরে যে, তো স্মল স্মল কাপড়, মানে ধুতিটা তো কিন্তু অনেক পাতলা কাপড় হয়, সেক্ষেত্রে ধুতি, অরুন্ধতীকে আমি সবসময় ধুতি বলতাম, কেন জানি আমি ধুতি বলি সবসময় দুষ্টুমি করে। সেক্ষেত্রে অরুন্ধতী রয় হচ্ছে, 5টা বেজে গেছে, দাঁড়ান আমি জানি ওদের লাস্ট ক্লাস আজকে, সময় দেন, দাঁড়ান 2 মিনিট লাগবে। তাহলে এটা হচ্ছে কি গড অফ স্মল থিং হচ্ছে অরুন্ধতী রয়, সেক্ষেত্রে অবশ্যই সেটা ধুতি ছোট কাপড়, সেজন্য গড অফ স্মল থিং। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, আবুল কালাম আজাদ, AZAD। এবং ফ্রিডম মানে কি? আজাদি। হিন্দিতে কি আজাদ কথাটার অর্থ কি? ফ্রিডম। সেক্ষেত্রে ইন্ডিয়া উইন্স ফ্রিডম হয়ে যাচ্ছে আবুল কালাম আজাদি, তিনি এই কথাটা লিখেছেন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, আবুল কালাম আজাদ। জঙ্গল বুক, রুডিয়ার্ড কিপলিং। আপনার বাসার পাশের যে ইয়ার্ডটা আছে, মানে কি উঠান আছে, সেখান থেকে জঙ্গলটাকে দেখা যায়। জঙ্গল বুক, রুডিয়ার্ড কিপলিং, জঙ্গলটা বাসার পাশের উঠান থেকে দেখা যায়। আঙ্কেল টমস কেবিন, হ্যারিয়েট স্টোয়ে। আঙ্কেল টমের কেবিনের মধ্যে একটা স্ট্র ছিল। স্ট্র মানে কি? আপনার ওই যে পাইপ দিয়ে আমরা যে 7 আপ খাই না, সেই পাইপটা ছিল। আঙ্কেলের টমের কেবিনের মধ্যে একটা স্ট্র ছিল, সেটাকে বলা হচ্ছে ডায়মন্ড নেকলেস, গায়ে দি মৌপাসান্ড। সেক্ষেত্রে একটা গাই মানে কি? একটা পুরুষ তার মায়ের জন্য ডায়মন্ড নেকলেস কিনেছেন, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, খুবই গুরুত্বপূর্ণ। ডায়মন্ড নেকলেস খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। ডায়মন্ড নেকলেস, গায়ে দি মৌপাসান্ড, একটা গাই বা পুরুষ তার মায়ের জন্য ডায়মন্ডের নেকলেস কিনেছেন। দা পলিটিক্স, অ্যারিস্টটল। পলিটিক্স গ্রন্থটা অ্যারিস্টটল লিখেছেন। লিখে ফেলেন একটা স্ক্রিনশট। হয়েছে আশা করছি। এটা স্ক্রিনশট নিয়ে ফেলেন, আমার ক্লাসের আসলে 1 মিনিট ওভার হয়ে গেছে, স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে। এটা একটু এভাবে আপনারা ইয়ে করে ফেলবেন, মানে একটা ইয়ে করে ফেলবেন, টেকনিক করে ফেলবেন, ঠিক আছে? স্ক্রিনশট। আচ্ছা, এবং এরই সাথে সাথে শেষ। 30 সেকেন্ড সময় আমি দিতে চেয়েছিলাম ডিয়ার, কিন্তু আজকে আনফরচুনেটলি আমি পারবো না। পরে অবশ্য আমি জানি না কবে পারবো আমি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মানে থাকে না যে আপনাদের থেকে হয়তো বা খুব দূরে থেকেছি সবসময়, ওইরকম ভাবে আপনাদেরকে কখনো আমার প্রোফাইল বা কোনো কিছুই বলা হয় নাই। তো সেই জন্য আপনি যদি আমাকে খুঁজে বের করতে পারেন, আই উইল বি দেয়ার ফর ইউ অলওয়েজ, ঠিক আছে? বাট আমি ক্লাসের মধ্যে কাজটা করতে পারবো না। অনেকেই ফেসবুকের কথা বলছেন, আমি ক্লাসের মধ্যে এটা করতে পারবো না। আপনি আমার নাম জানেন, আমার নাম হচ্ছে চাহিদুল ইসলাম সজল, এতটুকু আমি আপনাকে বলতে পারি, ঠিক আছে? তাহলে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর দাঁড়ান, চাকরি যদি পান এসে ইনশাল্লাহ দেখা করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।